হামিমা আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনার কথাটা আমি শুনতে পাইনি, তখন কেটে আসছিল। আপনি কি আর একটু বলবেন কাইন্ডলি? জি আপু, আমি বলছিলাম কি যে কম্পিটিটিভ হ্যাঁ, শুধু প্রিপারেশন। আমরা ফার্স্টে শুধু প্রিপোজিশন দিয়ে শুরু করব। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু বেশি মুখস্থর বিষয়, তার আগে আমাদের বেসিক প্রিপোজিশন সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার, যে কোনটা অন হয়, কোনটা আন্ডার হয়, ওভার হয় কখন, টাইমের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি। সো এগুলো নিয়ে আমরা ফার্স্টে একটু ডিসকাস করি, আদারওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতে একটু কষ্ট হয়ে যেতে পারে। ফার্স্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা যাব না এখন। এখন একটু ফার্স্টে আমরা ফোকাস করব যে প্রিপোজিশনটা কিরকম হতে পারে। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে যাব, আপনাদের যদি প্রবলেম না থাকে। আহ কারো কি কোনো সাজেশন আছে? সেক্ষেত্রে বলতে পারেন আমাকে, আচ্ছা আদারওয়াইজ আপু, আমরা জি ভাইয়া বলেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তো অনেক, আপনি আপু আসলে দাগায় দাগায় দিন কোনগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পড়তে হবে আর কি। এগুলো তো পড়ে শেষ করা অনেক কঠিন হয়ে যায়। ভাই আমি দাগাই দিলাম, তারপর ওখান থেকে আসতো না, তখন কি হবে? তাহলে 1 মাস চলে যাক, সমস্যা নাই, কিন্তু এত হিউজ একটা পড়ে আসলে এগুলো তো আচ্ছা, শেষ করা যায় না। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। 1 মার্ক আপনি প্রিপোজিশনে ছাড়লেন, 1 মার্ক আপনি ভোকাবুলারিতে ছাড়লেন, 1 মার্ক আপনি মুখস্থের আর কি আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস এ ছাড়লেন, এরকম করে কয় মার্ক হয় ভাইয়া? না, ভোকাবুলারি এন্ড ইডিয়ম এন্ড ফ্রেজেস ছাড়বো না, কিন্তু প্রিপোজিশনে ছাড়তেছি। প্রিপোজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট ইজিয়ার প্রিপোজিশন। ভোকাবুলারির থেকে। আচ্ছা, আমি আজকে একটা হিসাব করে দিব, সমস্যা আপু নেই। দেখেন, প্রিপোজিশন তো মনে থাকে, প্রিপোজিশন মনে থাকার মতো একটা জিনিস। অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারির মধ্যে তো প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই আপনি মনে হ্যাঁ, থাকে, অতটা কঠিন না, অ্যাট লিস্ট ভোকাবুলারির চেয়ে। ভোকাবুলারি তো হিউজ ভাস্ট, আচ্ছা কিন্তু আমরা, অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ আমরা ফার্স্টে তাহলে প্রিপোজিশনটা আগে বুঝি, তারপরে শুরু করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? আপু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রিপোজিশন দ্যাট মিন্স প্রিপোজিশন, যার পজিশন আগে থাকে। কিসের আগে? নাউনের থাকে, আগে থাকে। নাউন, প্রোনাউন কি করে? সেন্টেন্সের রিলেশনশিপটা বোঝায়। নাউন প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের রিলেশনশিপটাকে ডিফাইন করে বা সম্পর্কটাকে বোঝায়। আপনারা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কোনো কিছু এখানে বোঝার আছে? হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছি, কোনো কিছু স্যার বোঝার আপনি নেই। বুঝতে পারছেন, বাট আমি যাদেরকে জিজ্ঞেস করছি তাদের একটু রেসপন্ড করতে হবে। আপনার তো ক্লিয়ারই। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটু বলি, গুড আফটারনুন, সবাই কেমন আছেন? গুড আফটারনুন। ওকে, সরি, জি গুড ভাই ভালো। ইভিনিং হওয়া উচিত। আপনি ভাই গুড মধ্যরাতে নাইট যদি হয়ে যাচ্ছে। আপনি যদি মধ্যরাতে গুড আফটারনুন বলেন, তাহলে এমনি মেজাজ খারাপ হয়ে যায় ভাই। আমি তো মনে করেছিলাম তুমি চাঙ্গা হয়ে যাবে আফটারনুন বলাতে, বিকাল বেলা তো ফুটবল খেলার সময়। ও ভাই, কি মনে করে দিলেন আমাকে, সত্যি আমি চাঙ্গা হয়ে গেলাম। ওফ, মিস ফুটবল, ওফ। তোমাদের এই বুটেক্সের হলটা ছিল ওসমানী হলের মাঠে, কিন্তু আমি প্রচুর ফুটবল খেলেছি। হ্যাঁ, ও মাই 34 গড, তাই টেস্টের নাকি? 34 ব্যাচ ছিল। হ্যাঁ, আমি কিন্তু ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম আমাদের ইউনিভার্সিটি। আমি ভার্সিটি বলেন 4 বছর ফুটবলই খেলেছি। পরে এই 2014 সালে এসে আমি ব্যাডমিন্টন শুরু করেছি আর কি, ফুটবল ছেড়ে দিয়ে। তো ভাই, ফুটবল ছেড়ে দিয়েছেন, এটা কোনো কথা? ফুটবলের ফিউচার নাই, যদিও ব্যাডমিন্টনের ফিউচার এখন আর কোনো লাভ হইলো না বাংলাদেশে, একমাত্র স্যার ক্রিকেট ছাড়া কোনো খেলারই ফিউচার নাই। এইটা সবাই এগ্রি করবে না। একজন কোকা কোলার বোতল, একজন ফুটবলার কোকা কোলার বোতল রেখে যদি 34,000 কোটি টাকার লস করায়, তাহলে কি ফুটবলের ভবিষ্যৎ নাই? এটা বলা যায়? বলেন। বাংলাদেশে নাই, কারণ ফুটবলটা তো টিম ওয়ার্ক। True. আমাদের এখন নাই, যদি ভবিষ্যতে ওরকম ভালো প্লেয়ার আসে এবং যদি নিষ্ঠার সাথে তারা খেলে, চেষ্টা করা, হয়তো বা তখন ভবিষ্যৎ থাকতেও পারে। আমরা কিভাবে বলবো, তাই না? ফিউচারে ডিপেন্ড করে সবকিছু, কিভাবে আচ্ছা, আমরা আমি নিয়ে যেটা নিই। বলার জন্য ফ্লোর নিয়েছি সেটা হচ্ছে যে প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো নিয়ম মেনে হয়, আবার অনেকগুলো হচ্ছে নিয়ম ছাড়া হয়, যেগুলো কোনো নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো যেগুলো নিয়ম মেনে হয় সেগুলো আসলে আলোচনা করার ব্যাপার, আলোচনা করলে লাভ আছে। যেটা আজকে সম্বন্ধে আপু করছেন, যে উপরে দিয়ে গেলে, উপরে থাকলে অন হয়,
উপর দিয়ে চলে গেলে ওভার হয়, নিচে থাকলে আন্ডার হয়, লাগানো থাকলে আন্ডার হয়, ডিটাচ থাকলে বিলো হয়, অন হয় কখন, অ্যাবাভ হয় কখন, এগুলো নিয়মের মধ্যে আছে। কিন্তু যেগুলো নিয়মের বাইরে পড়ে, নিয়মের মধ্যে পড়ে না, যেমন ওই যে রেফারেন্স টু, সবসময় বলি কি টু, ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, কেন ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস হলো না, এগুলো আসলে কোনো রুলসে পড়ে না। যেগুলো রুলসে পড়ে না সেগুলো আপনাদের কষ্ট করে মুখস্থই করতে হবে এবং হ্যাবিচুয়েটেড হতে হবে। প্রত্যেকটা দিয়ে একটা দুটো করে সেন্টেন্স বানিয়ে হ্যাবিচুয়েটেড হতে হবে। আপনারা আজকে সেমন দিয়ে পুরো ক্লাসটা করেন, নিয়মগুলো ভালো করে বুঝেন, দেখবেন যে অর্ধেক প্রিপোজিশনের নিয়ম দিয়ে হয়, আর যেগুলো নিয়ম দিয়ে হয় না সেগুলোকে আপনাকে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা চ্যাপ্টার আছে না, সেই চ্যাপ্টার থেকে মুখস্থ করে ফেলতে হবে। এবং এটা পড়লে একই সঙ্গে আপনাদের দুইটা চ্যাপ্টার হয়ে যাবে। যেমন গ্রুপ ভার্ব, হ্যাঁ গ্রুপ ভার্বে দেখবেন যে একটা ওয়ার্ডের সাথে প্রিপোজিশন, আলাদা আলাদা প্রিপোজিশন যোগ করে অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। যেমন ডায়ের পরে ডাই ফর দিলে হয়ে যায় আত্ম উৎসর্গ করা, আর ডাইড বাই দিলে হবে রোগে মরা, ডাই ফ্রম দিলে হবে এপিডেমিকে মরা। এরকম বিভিন্ন প্রিপোজিশন ইউজ করলে একটা ওয়ার্ড গ্রুপ ভার্বের ক্ষেত্রে এক একটা ওয়ার্ডের মিনিং এক এক রকম হয়ে যায়। তো ওইটাও আপনাদেরকে পড়তে হবে। মানে আপনাদের আজকের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি প্রিপোজিশনের মেইন চ্যাপ্টার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং হচ্ছে গ্রুপ ভার্ব, এই তিনটা মিলে হয়। তো আপনারা ক্লাসটা এনজয় করেন, কেমন? আমি আর বিরক্ত না করি। থ্যাংক ইউ আপু, ক্যারি অন, সরি টাইম নষ্ট করলাম। আরে না স্যার, কিছু বলেন। আচ্ছা, স্যার যেটা বললো আমি এটা বলতে চাইছিলাম, স্যার বলে দিয়েছেন, খুবই ভালো হলো, আমার আলাদা করে বলতে হবে না। আপনাদেরকে এটা বুঝালে কি হবে, ওই যে কোনটাতে অন বসবে কোনটাতে অফ বসবে এগুলো নিয়ে আপনাদের কনফিউশনটা কিছুটা ক্লিয়ার হবে। আমরা ছোটবেলায় অনেক কিছু পড়ে আসছি, বাট বিকজ অফ প্র্যাকটিস, দ্য ল্যাক অফ প্র্যাকটিস, it's kind of like digested, chewed and thrown out of our system. So yeah, তো আমি যেটা বলছিলাম যে আমরা আসলে বুঝবো আগে ফার্স্টে যে কোথায় কি বসে, জাস্ট রিভিশনের মতো, যে ছোটবেলা থেকে যা পড়েছি ওটা একটা রিভিশন হবে, এরপর আমরা আস্তে আস্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দিকে যাব। আচ্ছা, ফার্স্টে দেখেন প্রিপোজিশন কিসের আগে বসে। এখানে আছে নাউন অর প্রোনাউন্স টু শো देयर রিলেশনশিপ উইথ আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। সেন্টেন্সে নাউন আর প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ককে কি বোঝায় কি? প্রিপোজিশন। আই এম সিটিং অন আ চেয়ার মানে কি, আমি চেয়ারের তো পাশেও দাঁড়ায় থাকতে পারি, বসেও থাকতে পারি, আবার চেয়ারটা দেখতেও পারি দাঁড়ায় দাঁড়ায়। আই এম লুকিং এট আ চেয়ার হবে যদি দাঁড়ায় দাঁড়ায় আমি চেয়ারটার দিকে তাকায় থাকি। তো এখানে কি হচ্ছে, আই এম সিটিং অন আ চেয়ার মানে আমি চেয়ারের উপর বসে আছি। আই এম ওয়াকিং টু হার, টু হার কেন? ডিরেকশনের দিকে যাচ্ছে, তার ডিরেকশনে যাচ্ছে, কার কাছে? তার ডিরেকশনের দিকে হেঁটে যাচ্ছে, তো এটা বোঝানোর জন্য। So there are prepositions of location, direction and time. তিনটা জিনিস মনে রাখতে হবে, লোকেশন আছে, ডিরেকশন আছে, টাইম আছে। এই তিনটা জিনিস আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এই স্লাইডের এই স্পেসিফিক স্লাইডটার প্রতি যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে প্রশ্ন করুন একটু, না থাকলে আমি এখন নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, নেক্সট স্লাইড, প্রিপোজিশন অফ লোকেশন। প্রিপোজিশন যেগুলো লোকেশনকে ইন্ডিকেট বা দিককে বোঝায়, দিক নির্দেশক যে প্রিপোজিশন গুলো থাকে সেগুলোকে বলা হয় প্রিপোজিশন অফ লোকেশন। কি? অন, ইন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, অ্যামং, বিটুইন। একটু খেয়াল করে দেখেন, অন, ইন, আন্ডার, ইন ফ্রন্ট অফ, অ্যামং, বিটুইন, এটা কি একটা জায়গার লোকেশনকে বোঝাবে, একটা জায়গাকে বোঝাবে, জায়গাটা কিরকম, ঠিক আছে? এটা নির্দেশ করবে কি? জায়গাটা সম্পর্কে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন, অ্যাপেলটা কি? অন দ্য টেবল, দ্যাট অ্যাপল ইজ অন দ্য টেবল, এখানে কি? উপরে রাখা আছে, দেখতে পাচ্ছেন? আবার কি? দ্য অ্যাপল ইজ আন্ডার দ্য টেবল। সো আন্ডার হলে কি হবে আর অন হলে কি হবে? অন দ্য টেবল বলতে বা অন দ্য চেয়ার বলতে আমরা বুঝাই যে উপরে রাখা, লিটারালি একটা কিছুর উপরে আর একটা কিছুর পৃষ্ঠ সহ লেগে থাকবে, ওরকম অন বোঝানো হয়, ঠিক আছে? আন্ডার বলতে কোনো কিছু নিচে বোঝানো হয়। আচ্ছা, ইন ফ্রন্ট অফ, একজনের সামনে আরেকজনের লোকেশন, দ্যাট মিন্স আমার সামনে ল্যাপটপটা আছে, রাইট? সো দ্য ল্যাপটপ ইজ ইন ফ্রন্ট অফ মি, অথবা আই এম ফেসিং দ্য ল্যাপটপ, এইভাবে আসবে, ঠিক আছে? ব্যাপারটা কিরকম হবে? আমার সামনে যদি কিছু থাকে, এখন আমার সামনে যদি আরেকটা মানুষ থাকতো, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, যদি আমি দাঁড়িয়ে থাকতাম, আমার সামনে দাঁড়িয়ে আছে যেহেতু, ইন ফ্রন্ট অফ কোথায় বসবে? আচ্ছা, এগেইনস্ট, কোনো কিছুর মানে উল্টো দিকে যদি দাঁড়িয়ে থাকি, বিরুদ্ধে যদি দাঁড়িয়ে থাকি আমরা, সেটাতে কি হয়? এগেইনস্ট, দ্য বয় ইজ স্ট্যান্ডিং এগেইনস্ট দ্য ওয়াল।
দেখেন ওয়ালের দিকে না, ওয়ালের উল্টো পাশে যে দাঁড়ানো, বিপরীত ভাবে যে দাঁড়ানো, সেটা হচ্ছে কি এগেইনস্ট হবে। বুঝতে পারছেন? আপনাদের কি কোনো কনফিউশন আছে? একটু রেসপন্ড করতে হবে। না আপু, ক্যারি অন। আচ্ছা, এরপরে হচ্ছে ইনসাইড। কি হচ্ছে? দ্য বয় ইজ স্টেপিং ইনসাইড অথবা স্টেপিং ইন। হ্যাঁ, এভাবে স্টেপিং এর পরে কিন্তু ইনটু হয়। হ্যাঁ, দ্য বয় ইজ গোয়িং ইনসাইড দ্য রুম অথবা গোয়িং ইন দ্য রুম। হ্যাঁ, তো এভাবে আসবে। এখানে ইনটু বসে, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, এগেইনস্ট দেখেন কি বোঝাচ্ছে? নেক্সট টু টাচিং অর আপরাইট সারফেস, মানে কি কোনো কিছুর সারফেস, পৃষ্ঠ। পৃষ্ঠ এরকম আমার ধরেন এখানে একটা পৃষ্ঠ, আমি এটার পিছে দাঁড়িয়ে আছি। ইটস আ ওয়াল এন্ড আই এম স্ট্যান্ডিং আপরাইট দ্য সারফেস অফ দ্যাট ওয়াল। দ্যাট মিন্স আমি এগেইনস্ট, যেটা আপনি দেখলেন যে এই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে কিসের এগেইনস্টে? ওয়ালটার এগেইনস্টে। ওয়ালের সারফেস থাকে না, দেয়ালের একটা উপরিভাগ থাকে না, সেটার সাথে দাঁড়িয়ে আছে, মানে গায়ে লেগে দাঁড়িয়ে আছে সেটা। আচ্ছা, দ্য বয় ইজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। দেখেন লিনিং এর বিষয়টা দেখতে পাচ্ছেন? আই এম লিনিং এগেইনস্ট দ্য হোয়াইট বোর্ড। আমি হোয়াইট বোর্ডের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। লিন মানে কি? হেলান দেওয়া। হ্যাঁ, লিন আবার অন হয়, সেটা আলাদা বিষয়। ডোন্ট লিন এগেইনস্ট দ্য ওয়াল মানে হেলান দিয়ে উল্টো, মানে দেয়ালের সাথে উল্টো পৃষ্ঠে হেলান দিয়ে দাঁড়িয়ে না। আমাদের স্যান্ডেল দিয়ে অনেক সময় বলা হয় না যে ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে যে জুতা লিন করে, যে আমরা জুতা ইয়ের দিকে কি স্যান্ডেল বা জুতা যে দেয়ালের দিকে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওটাতে মানা করা হতো না। তো সেটা কি? লিনিং এগেইনস্ট দ্য ওয়াল উইথ স্যান্ডেলস অর শুজ। হ্যাঁ, তো ইটস জাস্ট বিন পেইন্টেড, মানে এই দেয়ালটা একটু আগে রং করা হয়েছে, শুকায়নি, এজন্য ওটাতে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। আপনারা কি ক্লিয়ার? আপনি হেলান দিচ্ছেন মানে কি? সাপোর্ট চাচ্ছেন, দ্যাট মিন্স হেলান দেওয়া মানে হচ্ছে কিছুর এগেইনস্টে বা সারফেসে দেওয়া মানে হচ্ছে কি ওটা একটা ভর দেয়া। সো এটাই হচ্ছে কি সাপোর্টের বিষয়টা এখানে। আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ আপি, আসলে আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ। হচ্ছে যে আসলে প্রিপোজিশনটা এক্স্যাক্টলি বসানোর জন্য আমার কিন্তু ওই বাক্যটার অর্থটা বুঝতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, দিস ইজ ভেরি মাচ রাইট। বাট আপনি দেখেন এখানে কিন্তু লিনিং এগেইনস্ট কে তিন ভাবে ইউজ করা হয়েছে। সো এটাও কিন্তু ওয়ান অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝার আগে আমরা যদি একটু প্রিপোজিশনের বেসিকটা ক্লিয়ার করে নিই যে আচ্ছা এগেইনস্টটা কখন বসবে? এগেইনস্টটা বসবে যখন আমি হেলান দিব, হেলান দিয়ে কোনো কিছুর ভরে দিব, বা আমি যদি কোনো কিছুর বিরুদ্ধে কাজ করব, হ্যাঁ, তখন কি হবে? এগেইনস্টটা আসবে। সো এভাবে করেই আমরা আস্তে আস্তে শিখবো। যদি আমি বেসিকটা না জানি তখন কি অ্যাডভান্স লেভেলে ইজিলি জানা যাবে? তা তো যাবে না। মুখস্থ বোকার মতো মুখস্থ করলে কিন্তু মুখস্থ হবে না। সো এই জন্য আমরা একটু বুঝে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে বিটুইন। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, তিনটার মধ্যে যদি থাকে বা দুইটার মধ্যে যদি থাকে তাহলে বিটুইন হয়। দেখেন 2 থেকে 3টার মধ্যে বিটুইন হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু চুজ বিটুইন দিস টু, বিটুইন দিস থ্রি, এভাবে হয়। আবার অ্যামং বলতে 2 থেকে 3 এর বেশি বোঝায়। দ্যাট মিন্স এখানে দেখেন অ্যামং কতজন। আমি যদি বলি I divided chocolates among the students, মানে কি অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমি চকলেট ভাগ করে দিলাম। ক্লিয়ার? I divided chocolates between রায়হান and জাহিদুল ভাই। সো এটা কি হয়? দুইজনের মধ্যে হলো। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন এখানে কি বোঝাচ্ছি? তিনজনের উদাহরণ দিলে কি রকম হ্যাঁ, হবে? তিনজনের উদাহরণ দিলে হবে যে I divided chocolates between তাসিনা আপু, জাহিদুল ভাই এন্ড রায়হান ভাইয়া। এভাবে আসবে। আচ্ছা, সো এভাবে আসবে। সো আপনারা বুঝতে পারবেন অল্প সংখ্যক যদি হয় সেক্ষেত্রে বিটুইন হবে, বেশি সংখ্যক হলে কি হবে? অ্যামাং হবে। বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে এখানে? নোপ। অন্য কেউ একটু রেসপন্ড করেন রায়হান ভাই বাদ দিয়ে। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, হামিমা আপু আপনি কি বুঝতে পেরেছেন? হামিমা আপু কে আছেন? জি আপু আছি। আমার এদিকে নেটটা খুব আপ ডাউন করছে, ক্লাসটা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আচ্ছা আপু, আই এম রিয়েলি সরি, বাট রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, বিসাইড পাশাপাশি, বুঝতে পারছেন?
আচ্ছা, তৌহিদ ভাই জিজ্ঞেসেন বিটুইন। ভাইয়া অল্প সংখ্যক 2 জন 3 জন তখন সেই ক্ষেত্রে বিটুইন হয়। আর যদি বেশি সংখ্যক হয় অনেকজন 4 জনের ক্ষেত্রে অনেক সময় হতে পারে বিটুইন, বাট ওখানে 4 পিপল মেনশন করা থাকতে হবে, 4 জনের নাম। between these 3 people, between these 4 people এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হতে পারে, বাট বেশি সংখ্যক অনেক বেশি মানুষ বলা নাই কতজন, ধরেন অনেক বেশি স্টুডেন্টস বলা, ক্রাউড বলা, এরকম ওয়ার্ডের ক্ষেত্রে যেখানে ওই যে আপনারা কালেকটিভ বুঝাচ্ছিলেন পড়েছিলেন না নাউন, ওইসবের আগে দিয়ে হবে কি অ্যামা। বুঝতে পেরেছেন? এখন কি ক্লিয়ার? একটু মেসেজ দিবেন না বুঝতে পারলে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনার হেডফোনটা দ্রুত, আমি আশা রাখি দ্রুত আপনার হেডফোনটা ফেরত পাবেন আপনি, এবং আমাদের সাথে ওভার চ্যাট না, ওভার ভয়েস আমরা আপনার কোয়েশ্চেন শুনতে পাবো। আচ্ছা, বিসাইড হচ্ছে পাশাপাশি, একটা বিড়ালের পাশে আরেকটা বিড়াল খুশি মনে বসে আছে দেখেন। আচ্ছা, আরেকটা বিড়ালের পিছে আরেকটা বিড়াল বসে আছে, সেটা হচ্ছে বাহাইন্ড। আমার পিছনে কিছু থাকলে সেটা বাহাইন্ড, দেয়ার ইজ আ গোস্ট বাহাইন্ড মি, একটা আত্মা বাহাইন্ড মি, সেটা হতে পারে। আমার পাশে যদি একটা ভূত থাকতো তাহলে দ্য গোস্ট ইজ বিসাইড মি হতো। ওকে, সো এভাবেই হবে, এটা ইটস নট টু ডিফিকাল্ট। আপনারা কি বিসাইড আর বাহাইন্ড বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, আপনি একটু পিছনে খেয়াল করে দেখেন, কিছু একটা আমার আছে। পিছনে কিছু নাই, আমার পিছনে কিছু নাই, আমার পিছনে হচ্ছে গিয়ে মরিচবাতি, আমি আপনাদেরকে দেখাইতে পারি। আচ্ছা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মরিচবাতি, এবার আমাদের বিল্ডিং এ বিয়ে হচ্ছে, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। না, এটা হচ্ছে আপু গিয়ে আত্মা স্লাইডিং। আছে, কিন্তু আত্মা তো আপনি দেখতে পাবেন না, আমি হ্যাঁ, বুঝতে পারতেছি, ফিল করতেছি। আমার পিছনে খালি মরিচবাতি আছে রাইট নাও, মরিচবাতির বেশি কিছু নাই। আচ্ছা, মুভিং অন। বিয়েটা হয়ে যাবে কালকে এবং মরিচবাতি গুলো সব বন্ধ হয়ে যাবে। আই রিয়েলি লাইক মরিচবাতি, সো দ্যাটস সামথিং আই অ্যাকচুয়ালি এনজয়, বাট আনফরচুনেটলি এখন এনজয় করার মতো অবস্থায় আমি নাই। আচ্ছা, আপু বাহাইন্ডটা বিহাইন্ডটা বুঝতে আমি পারছি। ক্লিয়ার না। আচ্ছা, বাহাইন্ড হচ্ছে আপনার পিছনে যদি কিছু থাকে, বা ধরেন কোনো কিছুর পিছনে কিছু রাখা আছে, আমরা বলি না বাহাইন্ড ইউ, মানে দেখবেন মুভিতে বা কিছুতে যদি বলে যে গাড়ি আসতেছে বাহাইন্ড ইউ, জোরে বলে যে পিছনে দেখাও, ওইটা এভাবে বোঝানো হয়। হ্যাঁ, বাহাইন্ড বলতে একটা কোনো কিছুর আমার পিছনে কি আছে, বাহাইন্ড মি দেয়ার ইজ কার্টেন এন্ড বাহাইন্ড দ্যাট দেয়ার ইজ মোর লাইটস, হ্যাঁ, ফেরি লাইটস। সো এইভাবে হচ্ছে ফেরি লাইটস বলতে মরিচবাতিকে ইংরেজিতে ফেরি লাইটস বলা হয় অনেক ক্ষেত্রে। সো সেটাকে আমি বললাম যে ফেরি লাইটস। হ্যাঁ, তো এখন দেখেন, বিহাইন্ড মানে কি পিছন, মানে পিছনে থাকা, আর বিসাইড মানে কি পাশে থাকা। আপনারা কি ক্লিয়ার এখন? নাজিফ আপু কি আছেন? আছি, আমার আজকে একটু দাঁত ব্যথা। আচ্ছা, আপনি জাস্ট নরমালি জাস্ট ক্লাস করে যান, দিস ইজ ভেরি ইজি ফর ইউ, আই এম ভেরি শিওর। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? আপনাকে এখন বুঝতে পেরেছেন জাহিদুল ভাইয়া? জি জি, বুঝতে পারছি। আচ্ছা আপু গ্রুপে তো আরো অনেকে আছে, সবার একটু রেসপন্স নেন। আচ্ছা, আমি আসলে সবাইকে দেখতে পাচ্ছি না, দাঁড়ান ব্যবস্থা করি একটু দেখার। আচ্ছা, নাজিফা আপু, যারা যারা অনলাইন আছে মোটামুটি আমি সবাইকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আমরা এর আগেটাতে যাই। হ্যাঁ, ওকে। ডিরেকশনের ক্ষেত্রে কি কি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং হয়, এই ব্যাপারগুলো আপনারা একটু মনে রাখবেন। একটা জায়গা থেকে আপনি একটা মুভমেন্ট বা চালন করা, যেটা যে চলাচল বা মুভমেন্ট বোঝানো হয়, সেটা শুরু করা থেকে যেখানে শেষ হবে সেটাকে বোঝায়। মানে একটা দিক থেকে শুরু হয় একটা মুভমেন্ট বা এটাকে কি বলে, চলাচল। কোনো কিছুর চলাচল বা গতি, এরকম কিছু একটা শুরু হবে, এবং যেটা যে গতিটা বা চালিকা শক্তিটা যেখানে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে গিয়ে টু আর ফ্রম এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা লেটারের ক্ষেত্রে কি বলি, ফ্রম সেমন্তী টু তাহসিনা আপু, টু নাজিফা আপু, এরকম না, তখন কি হবে, ফ্রম থেকে টু হবে। হ্যাঁ, আর এখন যদি তারা আমাকে লেখে সেক্ষেত্রে কি হবে, ফ্রম তাহসিনা আপু টু সেমন্তী, এভাবে আসবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? চিঠির ক্ষেত্রে মনে আছে টু কে থাকে আর ফ্রম কে থাকে? বেসিক, কিন্তু চিঠিতে টু আর ফ্রমটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কি মনে আছে চিঠি লেটার লেখার ক্ষেত্রে হ্যাঁ প্রেরক আর প্রাপক? আপু, তাহসিনা আপু, নাজিফা আপু, আপনারা একটু রেসপন্ড করেন। নাজিফা আপু, আপনি চ্যাটেও লিখতে পারেন যদি আপনার মুখে বলতে সমস্যা হয়। আচ্ছা, তাহসিনা আপু আমাকে বলেন তাহলে টু কোন ক্ষেত্রে হয় আর ফ্রম কোন ক্ষেত্রে হয়?
ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভুল হলে আমি কারেক্ট করে দেবো, প্রেরক আর প্রাপক ফর্মটা আমারও ভুল হবে হয়ে যায়। হচ্ছে যখন আমি আপনাকে চিঠিটা হ্যাঁ, লিখবো তখন আমার আচ্ছা, থেকে যেটা হবে ওইটা হবে ফ্রম হচ্ছে, হ্যাঁ, হুম, আর টুটা হচ্ছে আপনার ক্ষেত্রে টু হবে। ঠিক আছে আপু? ভেরি গুড। হ্যাঁ, তাহলে যদি চিঠির ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, আমরা কি ঢাকা থেকে ময়মনসিংহ আমরা ইউজ করতে পারবো না? তারপর বরিশাল থেকে ঢাকা ইউজ করতে পারবো না, চিটাগাং থেকে অন্য কোথাও ইউজ করতে পারবো না, স্থান থেকে কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আপনি একটা সেন্টেন্স বলেন, ঢাকা থেকে আপনি বরিশাল যাচ্ছেন বা আপনি ময়মনসিংহ যাচ্ছেন, আপনি যে কোনো জেলা চুজ করেন আপনার পছন্দের, সো বা কোনো বিভাগ চুজ করেন, তারপর আমাকে একটা সেন্টেন্স বলেন, আমি দেখতে চাচ্ছি যে আপনি কতটুকু ক্লিয়ার, তারপর আমি অন্য সবার কাছেও যাব, আপনার কাছে আগে আসলাম আর কি। বলেন, টেক ইউর টাইম, যদি 2 মিনিট টাইম লাগে টাইম নেন, বাট আমাকে সেন্টেন্স একটা বলেন, কারণ আমি জানতে চাই, যেহেতু আমাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, আমি জানতে চাই বা বুঝতে চাই যে আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। বেসিকটা ক্লিয়ার যদি থাকে, টু ফ্রম এগুলো যদি ক্লিয়ার থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না, কারণ আপনি জানবেন যে কেন ফ্রম বসছে, কেন টু বসছে। আদারওয়াইজ আমরা গাধার মতো মুখস্থ করে যাই। বুঝে পড়া আর মুখস্থের মধ্যে একটা ডিফারেন্স আছে, এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা ফার্স্টে এই জিনিসগুলো ক্লিয়ার হন। আচ্ছা, এখন বলেন, অনেক কথা হয়ে গেল। রহিম ইজ গোয়িং টু খুলনা। আর ফ্রম দিয়ে এখানে একটু ফ্রম ইউজ করতে হবে আপু। আপু বলেন ফ্রম খুলনা টু সাভার। এই তোর মারে জিজ্ঞেস করছি আমি, অক্সিলারি ভার্ব কোথাকার? আমারে আমি তো অক্সিলারি ভার্ব, আপনি তো মেইন ভার্ব। এই, আমি মেইন ভার্ব না, আপু এখন মেইন ভার্ব, নিজে কাজ করতেছে, তাকে কাজ করতে দাও। ফ্রম নরসিংদী টু রাজশাহী। আচ্ছা, আপনি এখন ফুল একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করেন নতুন করে। রায়হান ঝামেলা পাকাই দিছে, রায়হান এবার ধরবো, দাঁড়ান। আপু বলে ফেলেন, এত ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তাসিম একটু wait, ফ্রম নরসিংদী টু খুলনা। ঠিক আছে আপু? অবশ্যই ঠিক আছে। এক মিনিট, আপনারা একটু আরো সেন্টেন্স চিন্তা করতে থাকেন, আমি আসছি। জি, আচ্ছা, এখন কে বলবেন? রায়হান বলো। Tomorrow I will make a visit from my house Shamti Apu's house. আচ্ছা, টুটা আগে দিলে বেটার হয় না? I'll make a visit to Shamti Apu's house from my house. সেমই কাউন্ট না, যাই হোক লেখা যায়, এটা সমস্যা নেই, ইটস কারেক্ট। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা ইনটু অ্যালং এগুলো একটু নোট করে রাখবেন, আপনারা স্লাইডটা অবশ্যই পাবেন, এটা নিয়ে প্রবলেম নেই। আর লাস্টের দিয়ে স্লাইডটা আমি একসাথে দিব, মেটাফিজিক্যাল পোয়েট্রিটা শেষ করলে তখন আমি একসাথে দিয়ে দিব স্লাইডটা, এই জন্য এখন আপলোডে দিইনি, দুইটা একসাথে কম্পাইল করা, যেহেতু আমি মেটাফিজিক্যাল পোয়েট্রিটা আপনাদের শেষ করতে চাই, তারপরে দিব। আচ্ছা, যেটা বললো রায়হান, I'm going to visit Shamti Apu's house. আচ্ছা, I'm going to school, I'm walking to school, that means কি, আমি যেখানে আছি সেখান থেকে আমি কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি, তাই তো? আমার মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? স্কুলের দিকে। টু বুঝাইলে কি হয়? মুভমেন্ট। ফ্রম বুঝাইলে কি হয়? মুভমেন্ট। ডিরেকশন বুঝাচ্ছে, ঠিক আছে? আপনারা আগে যেটা পড়েছিলেন ডিরেকশনের জন্য, প্রিপোজিশনস অফ ডিরেকশন। আচ্ছা, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা From আপু, or যদি to স্কুল just থেকে বাড়ি direction. যেত তাহলে কি হতো? জি ভাইয়া। যদি স্কুল থেকে বাড়ি যাইতো, তো স্কুল, আমি যখন বাসা থেকে স্কুলে যাচ্ছি তখন তো হুম। সামনের দিকে যাচ্ছি, যখন স্কুল থেকে বাসায় আসতাম তখন I'm returning home, এভাবে হয়তো। এখানে কি কোনো প্রিপোজিশন ইউজ হইতো, টু অথবা ফ্রম করা আপনি এই যেত? সেন্টেন্সটা আমাকে বাংলায় বলেন। যে আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি।
আপনি এখন ইংলিশটা করেন, আমি আপনার সাথে হেল্প করছি। আই এম I'm গোয়িং I'm going to ফেরত school. যাচ্ছি, Sorry, তখন I'm গোয়িং going to ব্যাক। home. Going to home. আই এম গোয়িং Going ব্যাক back হোম। to home. হ্যাঁ, I'm তাও going হয়। back home গোয়িং ব্যাক হোম হয়, গোয়িং ব্যাক টু হোম হয়। from সো school. আপনি এভাবে যখন চিন্তা করবেন আস্তে, হ্যাঁ আই এম গোয়িং ব্যাক হোম ফ্রম স্কুল। সো তারপরে আপনি যদি এভাবে চিন্তা করেন, আইল গো এট ফার্স্ট আইল গো টু স্কুল, ফ্রম দেয়ার আইল গো টু আ শপ টু বাই মাই স্টেশনারিজ। তো আমি ফার্স্টে কোথায় যাব? স্কুলে যাব। স্কুল থেকে আমি কোথায় যাব? স্টেশনারির দোকানে যাব কিছু স্টেশনারি জিনিস কিনতে। হইতে থেকে, হ্যাঁ, ফার্স্টে কোথায় যাব, তারপর ওখান থেকে কোথায় যাব, এটাই হচ্ছে গিয়ে খেলাটা। সো আপনি কি এখন বুঝতে পারছেন? তাহলে আপু টু কি হতে এটা ইউজ হবে? হতে থেকে তো হ্যাঁ, ফ্রমটা ইউজ হয় না। না হইতে থেকে থেকে টুও তো ইউজ হতে পারে। আই এম ওয়াকিং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। এখন কি ক্লিয়ার ভাইয়া? জি আপু। না বুঝতে পারলে আপনি আরেকবার জিজ্ঞেস করতে পারেন, আমি বুঝাবো আপনাকে। আমরা ফর্মে আবার আমি আসবো। আপু আপু আমি একটু কথা বলতে চাই। আমার যেটা আচ্ছা মনে বলেন। হচ্ছে আমরা যদি দুইটা ডেস্টিনেশন চিন্তা করি, মানে হুম। ফার্স্ট টু লাস্ট, মানে আমি যেখানে অবস্থান করতেছি এবং যেখানে যাব, হুম। সো আমি যেখানে অবস্থান করতেছি সেটার ক্ষেত্রে ফর্ম হবে, এবং যেদিকে মানে আমার লাস্ট ডেস্টিনেশন যেটা সেই ক্ষেত্রে টু হবে, যেটা বললাম। আর আপনি যেটা বললেন আর কি, যে এটাও হয়, বা আমি যে বললাম আহ, আচ্ছা। সেমন্তী আপুস হাউস হুম। টু সেমন্তী আপু টু হাউস ফ্রম মাই হাউস, এটা আমি এটা আপনি বললেন। আর আমি জাস্ট বলছিলাম ফ্রম মাই হাউস টু সেমন্তী আপুস হ্যাঁ, এটা হাউস। রিভার্স করা যায়, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাই হবে। হ্যাঁ, এখানে তৌহিদ ভাই লিখেছেন আই এম গোইং টু হোম ফ্রম স্কুল। এটা কি ভুল হবে? না ভাইয়া, ভুল হবে না, এটা ভুল হবে না, সেন্টেন্স আপনার গ্রামাটিক্যালি কারেক্ট। বাট এখানে আমরা আরো সুন্দরভাবে টু আর ফ্রম ইউজ না করে গোয়িং ব্যাক হোমও হয়, সেটা লিখতে পারি। গোয়িং ব্যাক টু স্কুল, আই এম গোয়িং ব্যাক টু স্কুল, সেটাও অনেকে বলে। আই এম গোয়িং ব্যাক টু হোম, সেটাও বলে। আই এম হেডিং টুয়ার্ডস হোম, এটাও হয়। আমি হেডিং টুয়ার্ডস বলতে কি বোঝায়, এগুলো আমরা পরে শিখবো। এখন আমরা রাইটটাও টু আর ফ্রমটা শিখছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে স্লাইডটাতে যাই। এছাড়া কারো কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আচ্ছা, ইনটু দেখেন, একটা রুমের ভিতরে ঢোকা। স্টেপড ইনটু মানে পদার্পণ করা, যেটা বোঝায়। এরকম হয়, রিচার্ড কেম ইনটু দ্য রুম। হ্যাঁ, ইনটু মানে কি? কোনো কিছুর ভিতরে ঢোকা। একটা রুমের ভেতরে আপনি জাস্ট পদার্পণ করলেন, সেটাকে বোঝানো হলো। কেম ইনটু দ্য, হি কেম টু মাই রুম, এটাও হয়। এখানেও কিন্তু টু হয়, বাট হি কেম ইনটু দ্য রুম, সেটা কি? ঘরের ভিতরে প্রবেশ করাটা বোঝাচ্ছে। আপনাদেরকে আগের স্লাইডটাতে প্রথম দিকে দেখিয়েছিলাম না, ইনটু কোথায় হয়, ইনসাইড কখন হয়, বুঝতে পেরেছেন? এখন যদি আমি বলি রিচার্ড ওয়েন্ট ইনসাইড দ্য রুম, সেটাও কিন্তু হয়, সে রুমের ভিতরে প্রবেশ করেছে। সো এটা কিন্তু ম্যাথের মতো না যে 1+1 সবসময় 2 হবে। হ্যাঁ, এখানে আমি একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে লিখতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন মেইন বিষয়টা কি? ভিতরে ঢোকার ক্ষেত্রে আমরা কি বুঝাবো? ইনটু, ইনসাইড, এই জিনিসটা ইউজুয়ালি আমরা এই দুটো ওয়ার্ডকে বুঝাই। কখন? ভার্বের পরে এবং নাউনের আগে এটা বসবে। বুঝতে পেরেছেন? কারো কি কোনো সমস্যা আছে এখানে বুঝতে? আচ্ছা, দেখেন, দ্য ক্যাট ইনটু ইউজ হয় কিভাবে? মোশন অথবা মুভমেন্ট, চলাফেরা বোঝাতে। হ্যাঁ, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, কারণ কি? জাম্প করে কোথায়? বক্সের ভিতরে। কোনো কিছুর ভিতরে ঢোকাটাকে কি বোঝানো হয়? ইনটু। দ্য বল ফেল ইনটু দ্য রিভার, দ্যাট মিন্স কি? বলটা কোথায় পড়েছে? নদীর ভিতরে পড়ে গিয়েছে। ঠিক আছে। শি পোর্ড সাম বয়লিং ওয়াটার ইনটু দ্য টিপট, পোর্ড মানে কি? ঢালা। কোথায়? টিপটের ভিতরে বয়লিং ওয়াটার, দ্যাট মিন্স গরম পানি ঢেলেছে। দ্যাট মিন্স টিপটটা খালি ছিল, সেই জায়গার ভিতরে পানিটা দেয়া হয়েছে। দ্য ম্যান থ্রিউ দ্য রাবিশ ইনটু দ্য রিভার, দ্যাট মিন্স কি? মানুষটা তার ময়লাগুলো নদীর ভিতরে। এভাবে করেই আমাদের রিভার
পলিউশন হয়। যাই হোক, ইটস নট আ গুড এক্সাম্পল, বাট আমরা রাইট নাও এটা জানলাম। দ্য ম্যান থ্রিউ রাবিশ ইনটু দ্য রিভার। রাবিশ মানে ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা নোংরা ময়লা যেগুলো আছে ওগুলা নদীর ভিতরে ফেলা। কোনো কিছুর ভিতরে যদি কিছু ফেলা হয় বা কেউ যদি রুমের ভিতরে ঢোকে, সো এটা কি হয় সেক্ষেত্রে ইনসাইড বা ইনটু হয়। এখানে কি বোঝাচ্ছে, ইনটু তখন ইউজ হচ্ছে ইউজেসটা এখানে বোঝানো হচ্ছে কিভাবে হচ্ছে মোশন মানে হচ্ছে কি চালনা, কোন রকম চলাফেরা বা মুভমেন্ট বোঝাতে এখানে ইনটু বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? তাহসিনা আপু, তারপরে আরেকজন আপু আছেন নাজিফা আপু, হামিম আপু, আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। এখানে কি ক্লিয়ার? জি আপু ক্লিয়ার ছিল জি বলেন। আপু, আচ্ছা আমরা যদি বলি আইস টার্নড ইনটু ওয়াটার হবে নাকি ইন ওয়াটার হবে? ইনটু ওয়াটার। ইনটু, রাইট, মানে মেইনলি কোন অবস্থা চেঞ্জ এটা হচ্ছে। মোশন, হ্যাঁ, এটা চলন, এটা একটা পরিবর্তন হচ্ছে না, এটা একটা মুভমেন্ট হচ্ছে না, গলে যাচ্ছে না। হ্যাঁ, আবার এটা যদি হয় যে হিজ অ্যাঙ্গার টার্নড ইনটু টিয়ার্স, এটা কি সেন্টেন্সটা কি হয়েছে? হ্যাঁ, হওয়া না হওয়ার তো কিছু নেই। আপনি যদি আরো সুন্দর করে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করে বলেন আমার জন্য ইজিয়ার হবে বোঝাতে। আচ্ছা, তারপর আমি এই চিন্তা করে রাখি, আমরা বলতে পারি যে মাই টিয়ার্স টার্নড ইনটু মাই এনার্জি, অথবা মাই অবস্টিনেশন। হ্যাঁ, অবস্টিনেশন বলতে পারি আমরা, বাট আবার এরকমও হতে পারে যে মাই স্ট্রেংথ, হার টিয়ার্স টার্নড ইনটু হার স্ট্রেংথ। সো সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি হয়, জিনিসটাকে পরিবর্তন বোঝায় না? ইনটুটা কিন্তু সেটাই বোঝাচ্ছে, মোশন অর মুভমেন্ট। দ্যাট মিন্স কি চলাফেরা বা গতিবিধি বোঝাচ্ছে। দ্যাট মিন্স কোনো কিছুর মুভমেন্ট, চলাফেরা, গতিবিধি, পরিবর্তন এগুলোকেই বোঝাচ্ছে। সো আমি যে ক্যাটটা কোথায় ছিল সেখান থেকে জাম্প ইনটু দ্য বক্স, এখানে একটা মুভমেন্ট হয়েছে। তারপর আপনার একটা ইমোশনের পরিবর্তন হয়েছে। সো দ্য সিজনস এন্ড চেঞ্জ, এরকম কিন্তু আপনার ইমোশনসও চেঞ্জ হয়, রাইট? সো সেই ক্ষেত্রে কিরকম আপনার ওই যে চেঞ্জটাকে বোঝানোর জন্য ইনটুটা ব্যবহৃত হচ্ছে। আপনি কি ক্লিয়ার এখন আপু? জি আপু। থ্যাংক ইউ। আচ্ছা, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এই যে এখন আমরা ফ্রমে চলে আসছি, দেখেন she has returned from town, I returned from school. সো এখন থেকে আসছি। এখন কি ক্লিয়ার ভাইয়া, জাহিদুল ভাইয়া? জি জি আপু। আচ্ছা, আমি যদি বলছিলাম যে আপনার Clear. কোয়েশ্চেনে আপনি অ্যানসার পেয়ে যাবেন। she has returned from town. সো সে কোথা থেকে ফেরত আসলো? সে শহর থেকে ফেরত আসলো। আচ্ছা, আপনারা এখন একটা সেন্টেন্স মেক করেন। জাহিদুল ভাই আপনি ফার্স্ট স্টার্ট করেন, স্কুল বাদ দিয়ে অন্য কিছু একটা করেন। I will return from Dhaka tomorrow বা yesterday যেটাই বলি। আচ্ছা, সো I have returned, কি বলেছেন আরেকবার I বলেন? will আচ্ছা, return আচ্ছা, আচ্ছা, I will return from Dhaka. আচ্ছা, I'll return from Dhaka, that means আমি ঢাকা থেকে ফেরত আসবো। আচ্ছা, that's a good thing. আমরা এরপরে দেখতে পারি পরের সেন্টেন্সে they walked along the rows of houses. They walked along the row of houses, that means কি সারিবদ্ধ। along বলতে কি হয় সাথে, হ্যাঁ, সাথে, সন্নিবেশে, beside এর মতো along, হ্যাঁ, তার সাথেই। So they walked along the row of houses. এখানে হাউসেসটা কি ঘরের সারিবদ্ধ, ঘরের সাথে দিয়ে তারা হেঁটে যাচ্ছে বা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, along the row of houses। বুঝতে পেরেছেন? সাথে। তো আমি যদি বলি যে I am taking English classes along শহীদুল স্যার, দ্যাট মিন্স তার সাথে আমি ইংলিশ ক্লাস নিচ্ছি, সেও আমার সাথে নিচ্ছেন, আমিও তার সাথে নিচ্ছি। এখন কি ক্লিয়ার আপনাদের কাছে alongটা? Yep. আচ্ছা, along এর সাথে কিন্তু with ও বসে, হ্যাঁ। তো আমি কিন্তু চাইলে এটা লিখতে পারি, আপনারা খেয়াল করে দেখবেন, I am taking English classes along with শহীদুল স্যার, দ্যাট মিন্স তারই সাথে,
বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যাক্রস বুঝতে পারছেন? দ্য বয় র্যান অ্যাক্রস দ্য রোড। এটা কি বোঝানো আমার লাগবে? আমার মনে হয় আপনারা ভালো এটা জানেন যে রাস্তা ক্রস করার বিষয় বোঝাচ্ছে। অতিক্রম করাকে অ্যাক্রস বোঝায়, কোনো কিছু অতিক্রম করা। আচ্ছা আপু, অ্যালং উইথ, এখানে তো হুম। দুইটা প্রিপোজিশন একসাথে হয়ে গেল। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। এটা উইথ বলতে আমি একজন মানুষকে বোঝাচ্ছি, অ্যালং দ্য রো অফ হাউসেস। এখানে কিন্তু মানুষ না, এখানে অ্যালংটা হচ্ছে কি দ্য রো অফ হাউসেস। দ্য রো অফ হাউসেস কি? ইটস অ্যান মানে ইটস আ ম্যাটেরিয়াল থিং, রাইট? সো এটা আমি আপনাকে বুঝালাম। সো এইসবের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট ইউজ করব। সো দে ওয়াকড অ্যালং দ্য রিভার, এটা হয় না? রিভার ব্যাংক, রিভার সাইড, নদীর পাড়ে হাঁটা। হ্যাঁ, আমি যদি এখন বলি যে শহীদুল স্যার এন্ড রায়হান ওয়াকড অ্যালং দ্য নার্সারি। নার্সারি বলতে স্কুলের বাচ্চার নার্সারি না, ধরেন কোনো একটা হ্যাঁ, যে গার্ডেন হতে পারে, সেটাও হতে পারে। আচ্ছা, তো সেটাও হতে পারে। স্কুলের বাচ্চা নার্সারি ওখানে যাব আমরা, এটা আপনি কি না, বললেন? তাহলে তো আপনারা ছেলে ধরা হয়ে যাবেন। আসলেই। আচ্ছা, মুভিং অন। ওকে, দেখেন আমরা একটা কথা বললাম, সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মুভিং অন। ওকে, সো ran across, swim across, অতিক্রম করা, রাইট? রেসপন্ড করবেন না আপনারা? সুইম অ্যাক্রস দ্য মনে রিভার। থাকবে কিভাবে? আমার তো মনে হচ্ছে আমি সব ভুলে যাবো। আপনি কেন ভুলাই বলবেন? ফেলতেছেন। আপনি দেখেন, অ্যাক্রস মানে অতিক্রম করা, অ্যালং মানে সাথে হাঁটা বা কোনো কিছুর পাশাপাশি হাঁটা। টু আর ফ্রম বুঝতে পেরেছেন না? আপনাকে আমি এক্সাম্পল সহ এই জন্য দেখাচ্ছি। যদি আমি বোর্ডে দেখাতাম তাহলে আপনি ভুলে যেতেন, বাট এখন কিন্তু আমরা এক্সাম্পল সহ দেখতে পাচ্ছি যে একসাথে হাঁটার বিষয়টা বোঝানো হচ্ছে। এখন কি এরপরে কি আপনার মনে হচ্ছে ভুলে যাবেন? তা এখন তো আপনি তো স্লাইডটা পেয়ে যাবেন, তো আপনার জন্য তো কঠিন হওয়ার কথা না। চেষ্টা করতে হবে, জানি না কি হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। আচ্ছা, তাহসিনা আপু বুঝতে পারছেন? জি আপু। হ্যাঁ, এক সাইড থেকে আরেক সাইডে অতিক্রম করাটা হচ্ছে অ্যাক্রস। দেখেন, দ্য বয় সোয়াম অ্যাক্রস দ্য পন্ড, মানে সে সাঁতার কেটে গিয়েছিল এই পাশ থেকে ওই পাশে, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে। স্মৃতি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, এই রাস্তাটাকে ক্রস করা মানে অতিক্রম করা, যেটাকে বললাম যে রাস্তার এই এক পাশ থেকে আরেক পাশ অতিক্রম করাকে অ্যাক্রস বলে। আলী ওয়াকড অ্যাক্রস দ্য রিভার বাই ইউজিং দ্য ওল্ড ব্রিজ, কি বোঝাচ্ছে এখানে? ওল্ড ব্রিজ বা পুরাতন ব্রিজটার ব্যবহারের মাধ্যমে আলী রিভারটা অতিক্রম করেছে। কিভাবে? হেঁটে। আচ্ছা, এখানে কি কোনো কনফিউশন আছে? জাহিদুল ভাইয়া বলেন, না না আপু, নাই। আপনার সমস্যাটা আমাকে বলেন পিন পয়েন্ট করে, যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কোথায় কনফিউশনটা হচ্ছে, আমাকে বলেন। আচ্ছা, প্রিপোজিশনটাই না আমার এলোমেলো লেগে যায়। হ্যাঁ, আচ্ছা কনফিউশন ভাইয়া, মনে হয় আমি পারবো না এরকম মনে হয়। আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রিপোজিশন, the word itself is saying a lot about itself. হ্যাঁ, so it is actually meaning a lot of things. কি? It is meaning where it sits or in a sentence. কোথায় সেটা, কোথায়? প্রোনাউন প্রিপোজিশন আর মানে নাউন। পূর্বের অবস্থান, নাউনের আগে, হ্যাঁ, নাউন বা নাউন বা প্রোনাউনের আগে। প্রোনাউনের আগে। সে কি করে? অবস্থানটাতে বোঝায়। তাহলে আপনি বুঝে গেলেন যেটা কোথায় বসতে হবে, নাউন বা প্রোনাউনের আগে, তাই তো? এখন জি দেখেন, সোয়াম অ্যাক্রস দ্য পন্ড, অ্যাক্রসটা কোথায় বসেছে? দ্য পন্ডের সাথে। হ্যাঁ, এটা কিন্তু ডিরেক্টলি ভার্বের পরে এবং মানে আরেকটা নাউনের আগে কিন্তু বসে গেল, এবং সে কি করলো? পুরো সেন্টেন্সটাকে একটার সাথে আরেকটা একটা সম্পর্ক ক্রিয়েট করলো। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার খালি বুঝতে হবে এখন, যেহেতু আপনি আইডেন্টিফাই করে ফেলছেন যে হ্যাঁ এটা নাউন বা প্রোনাউনের আগে বসে, তাহলে আমরা খালি জানবো কোনটা ডিরেকশনে বসে, কোনটা লোকেশনের ক্ষেত্রে বসে, কোনটা অতিক্রমের ক্ষেত্রে বসে, এগুলা, আর কোনো কিছু না, এত কঠিন না। আচ্ছা, রানিং অ্যারাউন্ড, একটা দিকে ঘোরা, দে আর রানিং অ্যারাউন্ড দ্য ট্রি, মানে গাছের চারিদিকে ঘুরতেছে। দে আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড,
মাঠের চারিদিকে ঘুরছে, দৌড়াচ্ছে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? একটু বলতে হবে। জি আপু বুঝতে পারছি। আচ্ছা, অ্যারাউন্ড মিন্স মুভিং ইন আ সার্কেল, গোল ভাবে ঘোরা, যেটা আমি একটু আগে বললাম। দ্য ক্যাট ran around the stool chasing the mouse. বিড়ালটা গোল হয়ে ঘুরছে কিসের পিছে? মাউসের পিছে। কোথায়? অ্যারাউন্ড দ্য স্টুল, দ্যাট মিন্স একটা টুল দাঁড়া করানো আছে, মোড়ার মধ্যে দাঁড়া করানো আছে, চেয়ার বা মোড়ার চারপাশে। ক্যাট কাকে চেজ করছে? মাউসকে, তাকে তাড়া করছে গোল গোল ভাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, রানিং অ্যারাউন্ড মানে কি? গোল ভাবে, সার্কেল ভাবে ঘোরা। ক্লিয়ার? জাহিদুল ভাইয়া ক্লিয়ার? জি জি আপু ক্লিয়ার। আচ্ছা, জাম্প ওভার। জাহিদুল ভাইয়ের আজকে পিএইচডি করা এইচআরবি সীমন্তী আপু। তোমার কাছে আসতেছি আমি, তোমার একটা সহজ জিনিস ধরবো না, তোমার আমি কঠিন জিনিস ধরবো, দাঁড়াও। জাম্প আমি তো একটা ওভার। ভালো কথা বললাম, আপনি আবার এত আমিও খেকলেন ভালো কেন? কথাই বলছি, তুমি ভালো বলো দেখে তোমার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করি, এটা কি আমার চাওয়া ভুল হতে পারে? বলো রায়হান। ইংলিশটাকে আছে আমরা আপু। অনেক পছন্দ করি, বাট ইংলিশে পিএইচডি করাটা এতটা ইজি একটা ম্যাটার না। হ্যাঁ, আই থিঙ্ক আপনারা কি সো কেউ ডিফিকাল্ট। আচ্ছা, আপনারা কি কেউ নোয়াম চমস্কি সম্পর্কে শুনেছেন? না আপি। শহীদুল স্যার কি আছেন? আমরা একটু পড়ার বাইরে 2 মিনিট কথা বলতে পারি। স্যার কি আছেন? হ্যাঁ আমি আছি। কি আচ্ছা অবস্থা? স্যার, আপনার সাথে আমি একটা বিষয় একটু আলাপ করতে চাই। আমি স্টুডেন্টদের সামনে, লাইভে যারা আছেন তারাও একটু শুনবেন। সো নোয়াম চমস্কি হচ্ছেন একজন স্কলার, যিনি হচ্ছেন আমাদের আমরা নিজেরাও তার থিওরি পড়েছি। সে ভাষা বিজ্ঞান নিয়ে মেইনলি কাজ করেন, লিঙ্গুইস্টিক্স নিয়ে। সো সে পলিটিক্স, মানে সে হেন জিনিসটাই যেটা নিয়ে সে কাজ করে না। অনেকে বিদ্বান ব্যক্তি আমাদের মানে এরা ডিফাইন করে, মানে এই 100 বছরে 200 বছর তার মতো একজন বিদ্বান ব্যক্তি আসবেন কিনা আমরা শিওর না। সো রিসেন্ট টাইমসে একজন উদীয়মান জার্নালিস্ট, তার নাম হচ্ছে তানজিনুল কি, আই এম সরি, রিপন তার নাম, তানজিনুল ইসলাম রিপন না জানি কি, রিপন তার নাম, আমি আপনাকে নামটা দেখে বলতে পারবো। তো সে খুব ফলো ভাবে বলেছিলেন যে হ্যাঁ, সে তার ইন্টারভিউ নিচ্ছেন, সে একজন জার্নালিস্ট, নাম করা জার্নালিস্ট। তো ঘটনাটা দাঁড়িয়েছে যখন চমস্কি স্যারের বা প্রফেসর, যেহেতু সে একজন, 2 বছর ধরে তার পিছনে থেকে সে সামহাউ ম্যানেজ করেছিলেন যে তার ইন্টারভিউ নেবেন। আপনি স্যার ইনফরমেশনের ক্ষেত্রে, আমার প্রশ্ন আপনার কাছে, যদি কোনো ব্যক্তি না জানে যে কিভাবে ইন্টারভিউ নিতে হবে এবং তার যদি সময় জ্ঞান না থাকে, ইউএস এর টাইমের সাথে আমাদের টাইমের কি ডিফারেন্স, ডে লাইট সেভিং এর একটা টাইমের বিষয় আছে, আন্তর্জাতিক সময়ের সাথে আমাদের দেশের সময় একটা মানে ব্যবধান আছে না, সেটা যদি বুঝতে না পারে এবং সে যদি এমন কোনো প্রশ্ন করে, যেহেতু সে ইংরেজি পারে না, যেহেতু ইংরেজি নিয়ে আমরা এখন পড়াশোনা করছি, সে যদি বলে যে আপনি আমাকে বলেন যে প্রশ্নটা এরকম ছিল, আমাদের যেহেতু টাইম তো সে টাইম মতো তো সে যাইতেই পারে নাই, তার মধ্যে সে চমস্কিকে মানে প্রফেসর চমস্কিকে জিজ্ঞেস করেছেন যে আমাদের 200,000 মানুষ মারা গিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধে, সে লিখে বলেছেন 2 লাখ, 30 লাখ শহীদ আমরা সবাই জানি বাংলাদেশিরা। তো এরকম একজন উচ্চ পদস্থ একজন বিদ্বান ব্যক্তির কাছে যদি এরকম ভাবে বাংলাদেশের একজন উদীয়মান, যে কিনা অনার্সও কমপ্লিট করে না এখনো, সে কোথা থেকে পড়ালেখা করছে এটা ইম্পর্টেন্ট না, বাট সে যদি এরকম একটা ভাবমূর্তি নষ্ট করার মতো একটা কথা বলে যে মাত্র 2 লক্ষ মানুষ মারা গেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে, এটাকে আমরা কিভাবে নিতে পারি? আপনার মতে এটাকে কি, এটা এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের করণীয় কি বা আমাদের করণীয় কি হতে পারে? এটাতে তো কমপ্লিটলি একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছেই। ইংলিশটা কিরকম বুঝে নেয় আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে বলি, এখনই শেষ হয়ে যাবে আমার কথা। সেটা হচ্ছে, সে বলেছে ইমেইলে, চমস্কি স্যার রিপ্লাইড যে ওয়্যার আর ইউ, আই এম ওয়েটিং। দ্যাট মিনস সে ওয়েট করছে যে মিটিংটা স্টার্ট হবে অনলাইনে। সে ভেবেছে যে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইন্টারভিউটার জন্য। আমাদের যে রিপন সাহেব যে জার্নালিস্ট, সে বলেছেন। তো সে আবার সেটাকে স্ক্রিনশট নিয়ে নিজের ওয়ালে পোস্ট করেছেন, all set, Chomsky is waiting for us to get interviewed.
একটা ওয়ার্ডের অর্থ হচ্ছে গিয়ে ওয়্যার আর ইউ, এটা তো বিরক্তি প্রকাশ হলো আমি যেটা বুঝি হ্যাঁ বিরক্তি প্রকাশ করেছেন। হ্যাঁ, সে সে 1 ঘন্টা নষ্ট করে 5 মিনিটের জন্য গেলেন, যে বলতেও পারলেন না। সে কি করলেন, চমস্কির সামনে, এত বড় একজন প্রফেসরের সামনে কি করলেন, বাংলাদেশের বললো যে we have to reschedule this meeting. সে সরি, জাস্ট একটা ওয়ার্ড সরি, আই এম সরি, এটা বলে সে বললো যে only short question, I'll ask short questions, এরকম বলে ভুলভাল ইংরেজিতে 30 লাখকে 2 লাখে নামাই নিয়ে আসলেন। সো এত বড় একটা ভুল, তাও আবার ইন্টারন্যাশনাল একজন স্কলারের সামনে, এটাকে কিভাবে নেওয়া যায় স্যার? আপনি কি বলেন? ইংলিশ ইজ নেসেসারি বিকজ দিস ইজ দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, দ্যাট মিনস প্রচলিত ভাষা কথা বলার জন্য। বিষয় হচ্ছে এই লোকের ঘরে যখন ডাকাতি হবে, যখন 2 লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যাবে, সে থানায় গিয়ে কিন্তু মামলা করবে আমার 20 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটা কিন্তু সেই জিনিসের প্রতি যদি তার মায়া থাকে, তাহলে কিন্তু সে ওইটাকে 10 গুণ 20 গুণ বেশি ক্ষতি হয়েছে বলে এটা প্রকাশ করতে চায়। এখন সে যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভালোই বাসতো, স্বাধীনতা সংগ্রাম যদি তার চেতনায় থাকতো, এবং স্বাধীনতা যুদ্ধে যারা স্যাক্রিফাইস করেছে, যাদের লাইফের প্রতি যদি তার সম্মান থাকতো এবং ভালোবাসা থাকতো, টান থাকতো, তাহলে উনি 30 লাখে 90 লাখ বাড়িয়ে বলতো আর কি। আচ্ছা, বুঝলেন নাই? সেখানে যদি এটাকে ছোট করে বলে, কম করে বলে, তার মানে হচ্ছে তার সেই স্বাধীনতাটাকে সে বিশ্বাস করতে চায় না, এমন কিছু বিষয় আর কি। আচ্ছা, তার নাম হচ্ছে তানবিরুল মিরাজ রিপন। সরি, আমাকে সে আবার পেজ থেকে ব্লক করছেন। আমি সহজে কমেন্ট করি না, আমি ফেসবুকে খুবই ইনঅ্যাক্টিভ। গতকালকে এই ঘটনাটা দেখার উনি কি পর মানে বিএনপি করে নাকি? উনি বিএনপি করে? আমি অ্যাকচুয়ালি আপু, জানি না আমি স্যার। মুক্তিযোদ্ধা বিএনপি লোকেরা তো সংসদ এটাই হিসাবে বলে তার যে বিরুদ্ধে 2 মামলা লাখ করতে মানুষ চাই। মারা গেছে। আচ্ছা, আমি আরো আসি একটু। তারপরে সে কি করলেন, আমি ওনার যে উনি এই নিউজটা যে 23 তারিখে চমস্কি বাংলাদেশে ইন্টারভিউ দিচ্ছেন, এটা ঢাকা ট্রিবিউন, বাংলাদেশের লিডিং যত নিউজ পেপার আছে, বিজনেস স্ট্যান্ডার্ড, অল দ্য ইংলিশ নিউজ পেপার, ডেইলি স্টার, you name it, all of them covered. হ্যাঁ, সে কি হলেন, আমি পরে জানতে পারলাম, I thought যে maybe he is a professional, somebody who is taking the interview. মানে first hand you have to get something, you have to at least learn how to take interviews, হ্যাঁ, let alone taking interview of such a scholar, that means Professor Chomsky. সে চমস্কি উচ্চারণ ঠিকভাবে বলতে পারে না। I am not saying আমার উচ্চারণ পারফেক্ট, বাট আমি ডেফিনেটলি না শিখে জার্নালিজম করতে যাব না। সে এখনো অনার্স কমপ্লিট করে নাই, জার্নালিজমে সে পড়ছে, সম্ভবত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চিটাগাং এর কোন একটা ইউনিভার্সিটিতে পড়ছেন। ইন্টারভিউ দিতে গেলে পরে যে প্রফেশনালিজমের দরকার, এটা তো নাই স্যার। আপনি যেহেতু ইনফরমেশনের ক্ষেত্রে আছেন, আপনার তো অনেক দক্ষতা আছে এই ক্ষেত্রে, সো এইসব ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড হওয়া উচিত এবং কি পরিমাণ মনিটরিং করা উচিত যে একজন যে কেউ যে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আর একটা দেশ সম্পর্কে আমাদের দেশের যে গ্লোরিফিকেশন 1971 নিয়ে 30 লক্ষকে 2 লক্ষ বানানো, যদি সে কোনো হোমওয়ার্ক নাই করে থাকে, সেই কথা কেন জিজ্ঞেস করতে হবে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য? এটা মানে কতটুকু যৌক্তিক স্যার? না, এটা সে অন্যায় করেছে, এক কথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এবং এটার জন্য তার বিরুদ্ধে মামলাও, দেশদ্রোহিতার মামলাও করা যায় না, রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলাও করা যাবে। আমি জানি না এটা কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের নজরে পড়েছে কিনা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা। আপনার জানা আছে কি তার বিরুদ্ধে কিছু অ্যাকশন হয়েছে কিনা? কিছু কালের কণ্ঠে কয়েকজন যারা আছেন যে লেখালেখি করেন, অনেক নামকরা কলামিস্ট, তারা কয়েকজন খুব রিয়াক্ট করেছেন যে এভাবে দেশকে বিব্রতকর অবস্থায় ফেলা এবং এভাবে ভুল তথ্য দেওয়ার মিনিংটা কি। আই লাইক চমস্কিজ রিপ্লাই, এবং সে খুব সুন্দরভাবে দিয়েছিলেন উত্তরটা, যে কেন ইউএসএ তখন এই পলিসিটা ছিল যে বাংলাদেশ তখন চায়নাকে সাপোর্ট করে পাকিস্তানকে সাপোর্ট করা, যে আমাদের দেশের এগেইনস্টে। তো সে বলে যে আমাদের ইটস আ শ্রেমফুল অ্যাক্ট ফর ইউএসএ। সে 5 মিনিটের একটা ভিডিও মনে হয় কোথাও পাওয়া যাবে না, এখন খুঁজলে হয়তো বা পাওয়া যেতে পারে, অবশ্য ইন্টারনেটের যুগ, বলতে পারি না। সো ঘটনা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, সে আমাকে তার পেজ থেকে ব্লক করে রাখছে। আমি কালি একটাই কমেন্ট করছিলাম, মিস্টার রিপন, লেট ইউর জার্নালিজম রেস্ট ইন পিস। তো এরপর সে মাইন্ড করে আমাকে ব্লক করে দিয়েছে। কি রিপন, তার নামটা আবার বলেন তো? তানবিরুল, স্যার এক মিনিট, তানবিরুল মিরাজ রিপন। তো সে কিছু একটা হয়ে গেছে, তো সে মনে করতেছে যে সে চমস্কিকে নিয়ে যে হি হ্যাজ বিকাম সামথিং, বাট হি হ্যাজ এন্টায়ারলি এম্বারাসড আওয়ারসেলভস।
এরকম একটা লোকের সাথে কথা বলার জন্য ন্যূনতম যে প্রফেশনালিজম দরকার, হি ডিড নট হ্যাভ দ্যাট। সো বাংলাদেশে অনেক ভালো ভালো উপস্থাপক আছেন যারা ভালো ইংলিশে কথা বলতে পারেন, অনেক সিনিয়র উপস্থাপক আছেন, তারাও ইন্টারভিউটা নিতে পারতো, নট নেসেসারিলি হিম। সে হি ওয়ান্টেড দ্য ফেম, হি ওয়ান্টেড টু গেট ভাইরাল, বাট হি গট দ্য ভাইরাল, বাট ফর সাম আদার রিজনস, সামথিং ডিরেক্টলি অপোজিট। সো ইংলিশ ইজ নেসেসারি। কোথায় বুঝবো যে আই এম ওয়েটিং, ওয়্যার আর ইউ, আর উই গোয়িং টু স্টার্ট দ্য মিটিং রাইট নাও, দ্যাট মিনস যে আমরা কি এখন শুরু করব নাকি আমি এভাবে বসে থাকবো 1 ঘন্টা। সো এটার অর্থটা বুঝতে পারেন নাই। হ্যাঁ, এটাই হয়েছে যা বুঝলাম আর কি। এই জন্য আমি বললাম, হ্যাঁ জাহিদুল ভাইয়া বলছিলেন যে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত, কি বলছিলেন? আমি বললাম আপু যে হচ্ছে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তার বিরুদ্ধে মামলা করতে চাই। এটা ভাইয়া শুধু আপনি না, আমরা সবাই চাই। কারণ হচ্ছে গিয়ে এত বড় একজন লোকের সামনে গিয়ে কিভাবে কথা বলতে হবে, তার থেকে ফ্যাক্ট যদি কেউ নিজের দেশ সম্পর্কে এত বড় একটা ফ্যাক্ট মিথ্যা বলে, তাহলে তো এটা ফ্যাকচুয়াল এরর তো এভাবে মানা যায় না। 30 লাখ আমরা সবাই বলতে পারি, হি কুড সে 3 মিলিয়ন, রাইট, ইজিলি। সে যদি মিলিয়ন, থাউজেন্ড আর লাখের হিসাব না বুঝে, সেক্ষেত্রে সে লিখে নিতে পারতো, প্রিপারেশন নিয়ে নিতে পারতো, সেটা সে করে নাই। এটাই। যাই হোক, অনেক কথা বললাম, আমরা আবার ব্যাক টু আওয়ার স্লাইডস। আচ্ছা, জাম্পড ওভার, এখানে কি বোঝানো হচ্ছে? কোনো কিছুর উপর থেকে লাফ দেওয়া। হ্যাঁ, ওভার বলতে আমাদের মাথার উপরে আছে এরকম কিছু, বা কোনো কিছুর ওর একদম এন্টায়ারলি কোনো কিছুর উপর থেকে, দ্যাট মিনস জিনিসটা আছে তার সম্পূর্ণভাবে সেটাকে ডিঙিয়ে আসা, বা এটাকে বোঝানো হয়। বুঝতে পেরেছেন আপনারা? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, the boy jumped over the fence, that means কি, over the fence বলতে ফেন্সের কমপ্লিটলি উপর থেকে, that means ফেন্সের সম্পূর্ণ ফেন্সটা, মানে ফেন্সের বাংলা কি একটু বলেন? ফেন্স হচ্ছে গিয়ে কি, বেড়া। হ্যাঁ, বেড়ার উপর থেকে লাফ দেওয়া, that means বেড়ার সম্পূর্ণ বেড়াটার উপর দিয়ে, that means the plane is over my head, flying over my head। হ্যাঁ, ওভার কি হয়? over the sky কি হয়? এখানে মাথার উপরে বোঝানো হয়েছে, এই জন্য। ঠিক আছে? দ্য ক্যাট লিপস ওভার দ্য ড্রেন, লাফ দেওয়া। লিপস ওভার মানে কিন্তু এখানে হেলান দেয় না। হ্যাঁ, লিম হচ্ছে গিয়ে হেলান দেয়, লিপ আর লিম কিন্তু এক না। লিপ ওভার মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর উপর দিয়ে লাফ দেওয়া। লিপ করা মানে কি, জাম্প করা, দ্যাট মিনস কি, লাফ দেয়া। আমরা বলি না যে 10 ইয়ার্স লিপ নিল এই টিভি শোটাতে, 10 ইয়ার্স লিপ, দ্যাট মিনস কি 10 ইয়ার্স সময়ে জাম্প করা, মানে সামনে আগানো। আচ্ছা, অতিক্রান্ত করা। আচ্ছা, the bird flew through the window, ওভারটা বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? এখন আমরা থ্রুটা বুঝবো। কারো কোনো কনফিউশন আছে? হামিমা আপু আছেন? The ball passed over my head. হামিমা আপু? আচ্ছা, আপু মনে হয় নেট ঠিক নাই। তাসিন আপু, আপনি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা আচ্ছা, থ্রু বলতে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝানো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? থ্রু মানে হচ্ছে উইন্ডোর ভিতর দিয়ে আসা, কি উইন্ডোর মাঝামাঝি দিয়ে আসা। এখন I threw the ball through the net, that means কি, আমি নেটের ভিতর দিয়ে পাস করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন? the bird flew through the window মানে জানালার ভিতর থেকে এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করার ব্যাপারটা বোঝাচ্ছে। ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল দেখি। আলী kicked the ball through the window, জানালার ভিতর দিয়ে সে লাথি মেরে এই পাশ থেকে ওই পাশে ফেলে দিল বলটাকে। আমি threw the rubbish through the window, জানালার বাইরে ফেলে দিল, দ্যাট মিন্স এই পাশ থেকে এই পাশে। থ্রু হলে কি হবে? থ্রু বলতে এইভাবে সি থ্রু, বলি না যে কাপড়টা সি থ্রু, দ্যাট মিন্স এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, এই পাশ থেকে ওই পাশে এরকম। তো এটা কি হবে? রাবিশ থ্রু দ্য উইন্ডো, দ্যাট মিন্স এই পাশ থেকে ওই পাশে ফেলে দিচ্ছে। আচ্ছা, প্রিপোজিশন অফ টাইম, ভেরি ইম্পর্টেন্ট। বোরিং লাগছে ক্লাস? খুব বেশি বোরিং লাগছে? না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রিপোজিশন অফ টাইম,
are used to show when things happen. কি when things happen, টাইম কখন হচ্ছে সেটা বোঝাচ্ছে। when, খেয়াল করবেন when দিয়ে কোয়েশ্চেন করলে পরে অ্যানসারটা পাবেন। আচ্ছা, আমি কি লিখেছিলাম, the class will begin at 10:30, রাইট? কয়টার সময়? at 10:30। আচ্ছা, I studied কোথায়? I studied in English at University of Dhaka। কোথায়? at University, এরকম। তো ওখানে কিন্তু at হয়েছে, সো এটা কনফিউজ হওয়া যাবে না। টাইমের ক্ষেত্রে স্পেসিফিক টাইমটা বোঝায়, সেটার ক্ষেত্রে at বসে। আর প্লেসের ক্ষেত্রে at বোঝানো হচ্ছে কোথায় পড়েছে, জায়গাটা কোথায় ছিল সেটার জন্য হয়, ঠিক আছে? তো আমরা ওইটাতে পড়ে যাব, এখন আমরা শুধু এইটাতে ফোকাস করবো টাইমের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। দেখেন, দেখতে পাচ্ছেন অনেক কঠিন এক্সাম্পল, রাইট? আমরা একটু পরের স্লাইডটা যাই। আচ্ছা, আচ্ছা আমরা পরের স্লাইডটাতে এখন দেখবো কি, দেখেন এখানে অ্যাট কোথায় কোথায় বসবে একটু বলেন। এই যে বাই, ফর, বিফোর, আফটার, সিন্স, অ্যাট, ডিউরিং। আচ্ছা, ডিউরিং বলতে কি বোঝায় আপনাকে আমি একটু বলি। আমরা একটু এটাতে এই ছবির দিকে পরে আসি যদি এটা বেশি কঠিন লেগে থাকে। আমরা এখন এক ফার্স্টে বাই দিয়ে বলি। দ্যাট মিন্স I will come around, around মানে সময়ের মধ্যে, aroundটাও একটু নোট করে রাখেন, 10 o'clock। আচ্ছা, আমি এই টাইমের দিকে আসার চেষ্টা করব। আচ্ছা, I will reach there by 10:30। by 10:30 মানে 10:30 এর মধ্যে আমি যে কোনো ভাবে পৌঁছে যাব। by বলতে কোনো টাইমের মধ্যে আমি পৌঁছাবো সেটাকে বোঝাচ্ছে by, by, ওকে? for, I was standing here for 10 minutes। কত সময়ের জন্য? 10 minutes। for বলতে হতে, এখানে সময়ের যে পরিমাপটা আছে এটা বোঝাচ্ছে। কিরকম? I am standing here for 10 minutes। তারপরে আপনারা একটা সেন্টেন্স বলেন, বিফোর দিয়ে বলেন। বিফোরটা খুব ইজি। রায়হান একটা বলো, সেন্টেন্স বলো বিফোর দিয়ে। রায়হান আছো? বিফোর দিয়ে একটা সেন্টেন্স বলো। বিফোর একটু বাংলা একটু বলেন একটা। তুমি একটা বলো বাংলা, আমি ইংলিশ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বাংলা বললেও হবে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এটা না, একটু সহজটা। ডাক্তার আসার The time. হুম, She came before the time. এই তো। আচ্ছা, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো একটা নির্দিষ্ট টাইমের আগে। আচ্ছা, I'll be okay, I'll arrive before you, আচ্ছা before you reach there। এটা কেমন হয়? তার আসার আগে আমি ওখানে পৌঁছাবো। হ্যাঁ, আগে বোঝাচ্ছে। তার সময়টা কখন সেটা আমরা জানি না, বাট তার আসার আগে আমি চলে আসবো। ক্লিয়ার? আচ্ছা, আমি ফর দিয়ে বলেছিলাম। হ্যাঁ, এখন জাহিদুল ভাই আপনি ফর দিয়ে একটা বলেন। আমি বলেছিলাম I am standing here for 10 minutes। এখন আপনি আমাকে একটা কথা বলেন যে কত আপনি 10 মিনিট চেঞ্জ করে দিতে পারেন, আপনি অন্য কিছু লিখতে পারেন। আপনি আমাকে জাস্ট একটা সেন্টেন্স বলেন ফর দিয়ে কি হতে পারে। আপু আমি প্রিপারেশন অনেক কম বুঝি, পারবো না। আপনি চেষ্টা করেন, চেষ্টা না করলে কিভাবে পারবেন? পৃথিবীতে কি সবাই সবকিছু পারে? আমি কি ম্যাথ চাইলে এখন সব পারবো? সম্ভব না, আমার অনেক প্র্যাকটিস করা লাগবে। বলেন। আপু আমার ব্রেন এখন আসতেছে না। আমি একটু আগে একটা বললাম, আপনি এরকম একটা বলে ফেলেন, বাংলায় বলেন, আমি ইংলিশ করে দিচ্ছি ট্রান্সলেট। পারবো না আপু। আচ্ছা, আমি দেখেন যদি এরকম চিন্তা করি যে
আপনারা এখন কত ঘন্টা যাবত 2 ঘন্টা যাবত ক্লাস করছেন। I have been attending the class for 2 hours, হয় না? জি সময়টা বোঝাচ্ছে for 2 hours, সময়ের ব্যাপ্তিটা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময়ের ব্যাপ্তিটা কতক্ষণ যাবত সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আফটার বুঝাই। আচ্ছা, I reached there after everyone left, আমি ওখানে গেছি সবাই চলে যাওয়ার পর। লেট লতিফ। আচ্ছা আচ্ছা, সো আমরা যদি এখন সিন্স দিয়ে বলি, নাজিফা আপু আপনি একটু সিন্স দিয়ে একটা এক্সাম্পল বলুন। I haven't met you since class 10. আচ্ছা, ওকে, উনি একটা লম্বা সময় যাবত বলছেন, উনি যখন ক্লাস 10 এ ছিল তখন শেষ তাকে দেখেছে, এরপর আর দেখা হয়নি। সো আমরা এটা একটা দেখতে পাই লম্বা সময়ের ক্ষেত্রে হয়, আবার একটা সময়ের ক্ষেত্রে হতে পারে, যেমন ক্লাস 10 স্পেসিফাই করা, কখন সময়টা স্পেসিফাই করা, কখন ক্লাস 10 এর ক্ষেত্রে। সিন্স তখন কি অনেক লম্বা সময়ের ব্যাপ্তিকে বোঝাচ্ছে। ফর কখন হয়? অল্প সময়ের ক্ষেত্রে, ধরেন ফর আর 2 আওয়ার্স 3 আওয়ার্স, তারপরে হয় হ্যাঁ স্পেসিফিক একটা টাইমের লিমিটেশন থাকে। বাট সিন্সটা কি হয়? অনেক লম্বা সময় কে স্পেসিফাই করে দেয়। সিন্স I have not met him since Friday, since Friday মানে কি লাস্ট ফ্রাইডে তে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা গেল একটা। It has been raining since মর্নিং yesterday, since yesterday হতে পারে since morning। আচ্ছা, এখন যদি বলি it has been raining for 3 hours, তখন কি হয়? হয় না? since 3 hours কি হয়? হয় না, for 3 hours For it 3 has, hours. হ্যাঁ এই তো ভাইয়া, এখন কিন্তু আপনি বুঝতে পারছেন, দেখছেন? So it's not that difficult. So আমরা appropriate preposition এ যাওয়ার আগে প্রিপোজিশনটা বুঝতে যাচ্ছি। এখন কি ক্লিয়ার সবার কাছে? আপু তখন তো ধরতে পারছিলাম না, এখন বুঝছি মানে 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে বা 3 হ্যাঁ ঘন্টা যাবত কাজ করা এক্স্যাক্টলি। হচ্ছে, হুম, একটা অনির্দিষ্ট 10 মিনিট টাইমের যাবত ক্ষেত্রে হচ্ছে। ফরটা ইউজ হচ্ছে। হ্যাঁ, অনির্দিষ্ট না, নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে দেখেন। আর ফর হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা সময়ের ব্যাপ্তিকে বোঝাবে, সিন্স হচ্ছে গিয়ে একটা লম্বা সময়ের ব্যাপ্তিকে বোঝাবে। বুঝতে পেরেছেন? সো প্রিপোজিশন অফ টাইমটা একটু ট্রিকি কোন জায়গাটাতে, ফর আর সিন্স এর ক্ষেত্রে। এই দুইটা যদি পড়ে ফেলতে পারেন আপনারা অনেকটাই ইজিয়ার। আপনারা একটু সেন্টেন্স বলেন। রায়হান, বিফোর দিয়ে করছো, আফটার দিয়ে করো এখন। খালি আমার এই কেন ইয়া করতেছেন? আমি এটা সিন্স দিয়ে একটা বলতে পারি, আই রিড দিস স্টোরি বুক সিন্স মর্নিং। আরেকবার বলো। আই রিড দিস স্টোরি বুক সিন্স মর্নিং। আচ্ছা, এটা একটু কারেক্ট করতে হবে গ্রামাটিক্যালি। I have been reading this book since morning, ঠিক আছে? হ্যাঁ, আই হ্যাভ বিন রিডিং দিস বুক। আচ্ছা, আর যদি সময় বোঝায় সেক্ষেত্রে কি হবে? একটা নির্দিষ্ট সময়, তখন কি হবে? এটাকে একটু চেঞ্জ করো এখন। I have been reading this book, I have been reading this book for 2 hours. এই তো, there you go. ভাইয়া, জাহিদুল ভাই এখন কি ক্লিয়ার? জি আপু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, নাজিফ আপু এট দিয়ে একটা বলেন। Don't laugh at poor. আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যায়। আচ্ছা তাই হোক, তারপরও আচ্ছা, লাফ অ্যাট মানে হচ্ছে কি উপহাস করা। সো এটা আচ্ছা, আমরা যদি বলি যে I'll meet him at 10 o'clock, স্পেসিফিক একটা টাইম বোঝায়। টাইমের ক্ষেত্রে লাফ অ্যাট পুয়ার হচ্ছে কি একটা মানে আলাদা ওয়ার্ড, সেটা হচ্ছে হেয় প্রতিপন্ন বোঝায়। হ্যাঁ, এভরিবডি ইজ লাফিং অ্যাট মি, দ্যাট মিন্স আমাকে হেয় প্রতিপন্ন করছে। সো সেটা আমরা আলাদাভাবে বুঝবো, বাট এখন আমরা কি বুঝছি? টাইমের ক্ষেত্রে বুঝছি। সো I am supposed to take the class at 10:30, কি স্পেসিফিক at 10:30। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস একটু লিখতে বলবো, সেটা একটু খাতায় নোট ডাউন করতে পারেন। অন টাইম, অন টাইম কি? আমি আপনাদেরকে আলাদা একটা টাইমের রিলেটেড চার্ট আমি আলাদা একটা প্রোভাইড করব, যেটা আপনাদের সবসময় কাজে লাগবে। এটা কিন্তু কনভারসেশনের ক্ষেত্রেও কাজে লাগে। কনভারসেশন যখন হবে, কারোর সাথে কথা বলবেন, তখন প্রিপোজিশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হাউ? আদারওয়াইজ দ্য structure of the sentence or the meaning of the sentence will actually change. কিভাবে? I'll meet him around 2:30,
মানে 2:30 দিকে, সো স্পেসিফিক বলে নাই। বা I'll meet her at 2:30, 2:30 দেখা করবে। অথবা I'll meet her on time, on time বলতে কি, যে টাইমটা সে বলছিল 2:30 ওই স্পেসিফিক অন টাইম, মানে ঘড়ির কাটায় কাটায় 2:30 সে আসবে। বুঝতে পারছেন? এখানে এদিক ওদিক হবে না। এই অন আর এট মনে হয় তানবিরুল ইসলাম কি তানবিরুল মিরাজ রিপন বুঝে নাই, অন টাইম জিনিসটা কি সে বুঝে নাই হয়তোবা। সো এই জন্য সে টাইম উল্টায় ফেলছে, এত বড় একটা মানুষের টাইমের মূল্য সে বুঝে নাই, এই জন্য সে করছে। সে আবার মানুষকে ব্লকও দেয়। এনিওয়েজ মুভিং অন। আচ্ছা, একটা চ্যাট বক্সে একটা মেসেজ আসছে, সে অ্যারাউন্ড ভাবছে। হ্যাঁ অ্যারাউন্ড ভাবছে, এটা ঠিক। সে যে কি ভাবছে সেই জানে। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কথা আমার খুব পছন্দ, আমি সবসময় স্যারকে বলি, সুনীল স্যারকে, আমি যা জানি না তা শিখাতে গেলে সেটা কপটতা হইবে, আবার আমি যা করি পারি না সেটা যদি আমি করতে যাই সেটাও কপটতা হবে, ভণ্ডামি হবে। যাই হোক, আপু এটা কি কোনো ছোট গল্পের ডায়লগ? হ্যাঁ আই থিংক এটা একটা কোন গল্পের ডায়লগ, আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না। আমি ওনার হ্যাঁ অনেক এটা একটা গল্পের ডায়লগ, এটা আমি পড়ছি, এটা তো পড়ছিলাম। আমি এটা সম্ভবত আমি এটা মানে ওনার মোটামুটি সব গল্প আমার পড়া, সব উপন্যাস অলমোস্ট পড়ে ফেলছি, কিছু গীতি নাট্য বাদে। রক্তকরবী শুরু করছিলাম, শেষ করার সুযোগ পাই নাই, একটু কঠিন লাগছিল আমার কাছে, বাট এটা নাম করা কোনো কিছু একটারই হবে, বুঝছেন আপনি? এটাও সম্ভবত। পড়ছি। হ্যাঁ আমি এটা দেখে জেনে অবশ্যই জানাবো। আচ্ছা ক্লাসটা শেষ করি এখন। যাই হোক, ডিউরিং, সো এই যে আমরা এখন যে সময়টা অতিক্রান্ত করছি ক্লাসের সময়, ডিউরিং দ্য ক্লাস আই উইল নট অ্যালাউ টু গো আউট, অ্যালাউ স্টুডেন্টস টু গো আউটসাইড। কি চলাকালীন, সময়টা কি চলমান, যখন চলছে। ডিউরিং দ্য সেশন the participants are not allowed to have any food, মানে কি এই যে সেশনটা চলছে বা ওয়ার্কশপ সেশন বা যেটাই বলেন না কেন, যেটা চলছে এখন, সেটা চলাকালীন কোনো পার্টিসিপেন্ট বা প্রতিযোগী সে কি করবেন, কোনো খাবার নিয়ে আসতে পারবেন না ভিতরে এই সময়ের মধ্যে। এই সময়ের পরে আনতে পারবেন, এই সময়ের আগে যদি কেউ চায় সেও খেয়ে আসতে পারবে, বাট এর সময় চলাকালীন অ্যালাউড না। এখন কি ক্লিয়ার? এক্সাম্পলটা কি ঠিক আছে? হ্যাঁ আপনি মানে আমার ওই সময়ের মধ্যে, মানে এই সময়ের মধ্যে আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, এটা করতে পারবো, এরকম হ্যাঁ type। এটা করতে পারবো। হ্যাঁ ডিউরিং দা সেশন ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। যদি কেউ বলে যে হ্যাঁ, যেমন আমরা এখন একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস আছি, সো ডিউরিং মাই ক্লাস ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, মানে কি এখানে আপনি এই ক্লাস চলাকালীন সময় যে কোনো সময় আপনি প্রশ্ন করতে পারেন। আবার এরকম আছে কিছু টিচার যে দেখবেন যে হ্যাঁ ডিউরিং দ্য ক্লাস ইউ ক্যানট আস্ক কোয়েশ্চেন, আফটার ক্লাস ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে আলাদা। সো বেসিক্যালি আপনি বুঝতে পেরেছেন, ডিউরিং বলতে একটা সময় ব্যাপ্তি যেটা চলমান আছে সেটাকে বোঝাচ্ছে। জাহিদুল ভাইয়া আপনি কি বুঝতে পেরেছেন? আপু আমি কম বুঝতেছি, এটা একটু মানে আচ্ছা ঢুকতেছে কম আমার মধ্যে। আচ্ছা আমি আপনাকে একটু বুঝাই। ধরেন আপনি একটা আচ্ছা আপনি নামাজে যখন যান, নামাজ চলাকালীন কি ফোন ধরতে পারেন? না আপু এটা তো হারাম হয়ে যাবে, এই ফোন তো, ধরা যাবে? তাহলে আপনি এটাকে ইংরেজি করেন ডিউরিং নামাজ আই এম আনএবল টু অ্যাটেন্ড কলস। সো ব্যাপারটা কিভাবে দাঁড়াবে? এক মিনিট। হ্যাঁ খালা, হ্যাঁ এই তো হসপিটালে কি I'm sorry, bad news are bad news. So basically আমার কাজিনও মানে আমার খালার যে মেয়ে আছে তারা তাদের এন্টায়ার ফ্যামিলি এখন কোভিড পজিটিভ। প্লিজ দোয়া করবেন সবাই।
আচ্ছা, যেখানে আমরা ছিলাম, ডিউরিংটা বোঝাচ্ছে যে ডিউরিং দ্য নামাজ phones are to be silent, right? That means কি ফোনগুলো সাইলেন্ট থাকবে নামাজের মধ্যে, নামাজ চলাকালীন সময়টাকে বোঝাচ্ছে। সো ডিউরিংটাকে বুঝতে পেরেছেন? চলাকালীন যে সময়টাকে বোঝাচ্ছে, দ্যাট মিন্স আপনি যে কাজটা করছেন সেটা চলাকালীন সময়টাকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার ভাইয়া? এখন কি বুঝতে পেরেছেন নামাজের এক্সাম্পলটাতে? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনার একটা সেন্টেন্স বলেন, যে কেউ বাই দিয়ে একটা সেন্টেন্স বলেন। তাসিনা আপু বলেন। আপু কে আছেন? তাসিনা আপু? আচ্ছা, আপু মনে হয় নাই। আচ্ছা, নাজিফা আপু? By 8 p.m. The work will be done. ওকে, ভেরি গুড। 8টার বাজার মধ্যেই শেষ হয়ে যাবে, মানে এর এর আগে বা এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বাই 8 p.m. মানে 8 p.m. টা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, ওই টাইমের আগে কাজ শেষ হয়ে যাবে। 8টার আগে মানে 8টার সময়ের বাজার আগে বা 8টার সময়ের দিকেই কাজটা শেষ, এটা বোঝাচ্ছে। তৌহিদ ভাইয়া, আপনি একটা মেসেজে একটা সুন্দর করে একটা সেন্টেন্স দেন, লিখে দেন, সেটা হচ্ছে গিয়ে ডিউরিং দিয়ে চ্যাট বক্সে। এরপর আমরা ছবিটা এক্সপ্লেনেশনে যাব। আজকে এই ক্লাসটা কি কাজ হচ্ছে? আপনাদের কনফিউশন কি কিছুটা যাচ্ছে? আমার তো সেই লাগতেছে। আচ্ছা, during the full moon we heard the wolf. হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যখন পূর্ণিমার চাঁদ থাকে তখন wolfরা ডাকে, তাদের মানে আওয়াজ শোনা যায়। আচ্ছা, ভেরি গুড সেন্টেন্স। আচ্ছা, ওয়েল স্ট্রাকচার্ড। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না আপু, পিকচারে চলে যাই। হ্যাঁ, পিকচারটাতে যাবো এখন আমরা। সো পিকচারে হচ্ছে গিয়ে the children are sitting on the mattress, লিখেছেন? ইয়াপ। আচ্ছা, দেখেন এখানে একটা পার্স রাখা আছে। The purse or the bag is on the sofa or couch. Okay? আচ্ছা। Yeah. The ball is in front of the bookshelf. দেখতে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আপু, ইন ফ্রন্ট অফ, এটা তো পুরাটাই প্রিপোজিশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, the woman is standing behind the sofa. দেখতে পেয়েছেন? Yep. আচ্ছা, তারপর আমরা দেখছি একটা বই পড়ে আছে সোফার নিচে, এটা কি হবে? আন্ডার। এই তো, ভেরি গুড। The book is under the sofa. বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে একটা ছাতা দেখা যাচ্ছে, লিনিং এগেইনস্ট দ্য সোফা। দেখেছেন? লিনিং এগেইনস্ট মানে হেলান দিয়ে আছে। ভারসাম্যটা রাখা কিভাবে, দেখেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা বাকেটের মতো বা একটা এটাকে কি বলবো যায়, বালতির মতো। হ্যাঁ, ঝুড়ি বা বালতির মতো রাখা আছে। এটা হচ্ছে কি বিসাইড দ্য সোফা। বিসাইড দ্য সোফা। আচ্ছা, এখানে একটা পেপার আছে, পেপারটা কি? লাইং অন দ্য গ্রাউন্ড। দ্য পেপার ইজ লাইং অন দ্য গ্রাউন্ড। নিউজ পেপার দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু আরো কিছু দেখা যাচ্ছে, যে টেবিলের উপরে কিন্তু একটা টেবিল ল্যাম্প আছে। দ্য
ল্যাম্প ইজ অন দ্য টেবল। বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, এটা কি হবে দ্য বেবিস আর লুকিং টুয়ার্ডস ইচ আদার? টুয়ার্ডস না দিয়ে আমরা লুকিং অ্যাট ইচ আদার দিতে পারি না? অ্যাটটা Looking বেটার at. হয় না? আচ্ছা, লুকিং এট। হ্যাঁ, তারপর আমরা আরেকটা কি শিখেছিলাম? দে আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার, এটাও কিন্তু হয়। এখানে কিন্তু দুজন সামনাসামনি বসে আছে, মুখোমুখি, পাশাপাশি কিন্তু বসানো। খেয়াল হ্যাঁ। করে দেখেন। সো পিকচারটা কি এফেক্টিভ বোঝার জন্য? একটু রেসপন্ড করতে হবে। Yep. আচ্ছা, এই জন্য আমার মনে হয় যে প্রিপোজিশনটা পড়তে গেলে একটু স্লাইড দিয়ে যদি আমরা বোঝাতে পারি সেটা বেটার হয়। আচ্ছা, ওকে, আর কি আমাদের বানানো এখন যায়? হাতে কিছু সময় আছে, সো আর কি বানানো যায়? আর কি বানানো যায় চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু, সো আমি এখানে স্লাইডটা শেষ করছি। সো আমরা ফার্স্টে কিছু পেজে যাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। আই থিংক আপনাদের বইও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাভারেন্ট টু, অ্যাবাউন্ড উইথ, যদি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ফলো করেন ওখানে অর্থ দেয়া আছে। এগুলো আমি আপনাদেরকে বুঝাতে পারি, বাট সময় অনেক বেশি লাগবে। সো টু বলতে কারো প্রতি ঘৃণা বোঝাচ্ছে। অ্যাবাউন্ড উইথ মানে প্রাচুর্য থাকা বা ইন। ইন কেন? প্রাচুর্য সবকিছুর মধ্যে থাকে, প্রাচুর্যটা নিহিত থাকে সবকিছুর মধ্যে, এই জন্য অ্যাবাউন্ড ইন হয়। অ্যাবস্টেইন ফ্রম মানে কিছু থেকে বিরত থাকা। ফ্রমটা বুঝাতে চেয়েছিলাম না যে থেকে, এখন দেখেন ফ্রমটা কিন্তু আসছে। অ্যাবস্টেইন ফ্রম মানে কিছু থেকে বিরত থাকা। এক্সিড টু মানে সম্মত হওয়া, ওই যে কি টু সাকসেস, সাকসেস, এক্সিড টু মানে সম্মতি দেওয়া এরকম। অ্যাকসেপ্টেবল টু আমার কাছে গ্রহণযোগ্য, টু মি this proposal is acceptable to me, that means আমার জন্য, আমি আমার ক্ষেত্রে এটা সম্মানজনক বা সম্মত হওয়ার মতো একটা প্রস্তাব। আচ্ছা, অ্যাক্সেস টু ইনফরমেশন আমরা শুনি না, একটা ভালো এটিওয়াই প্রজেক্ট আছে। অ্যাক্সেস টু ইনফরমেশন কি হবে? ওইটার দিকে মানে কি, ইনফরমেশনের দিকে আপনার অ্যাক্সেস, প্রবেশাধিকার থাকবে, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাকাউন্ট ফর মানে জবাবদিহিতা করা, এরকম কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সো এখানে অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যেটা সমস্যা হয়, যেগুলার আপনি একটারই অনেকগুলা প্রিপোজিশন, যেমন ওই যে অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড ইন, এরকম অফ, ডাই বাই, মানে যেগুলা অনেক যেমন আচ্ছা। ডায়ের ক্ষেত্রে এরকম 4-5টা আছে, 5টার মতো আছে। সো মানে আমার যেগুলা একের অধিক 2-3টা হয়, সেগুলার ক্ষেত্রে প্রিপোজিশনের সাথে সাথে মিনিংটাও মানে মুখস্থ রাখতে হয় আর কি। সো এইগুলাই আপনি একটু ভেজাল। ডাই নিয়ে যদি আমি একটা সুন্দরভাবে একটা চার্ট দিয়ে দিই, সেই যেটা আপনাদের মনে রাখতে সহজ হবে, সেটা হ্যাঁ দিলে কিভাবে হয়? এটা ভালো হয়। আচ্ছা, ডাই বাদে আর কোন ওয়ার্ড নিয়ে এরকম সমস্যা আছে? অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে কি কোনো কিছুর প্রাচুর্যতা কিছুর মধ্যে সীমাবদ্ধ না, অ্যাবাউন্ড উইথ আর অ্যাবাউন্ড ইন, এই দুইটার মধ্যে আপু ইনটা এখানে হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বোঝানো হয়, প্রাচুর্য ক্ষেত্রে বোঝানো হয়, আর উইথটা প্রাচুর্যের ক্ষেত্রে নেসেসারিলি বোঝানো হবে সেটা না। সো এরকম হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে, আমাদের পড়তে হবে। বেসিক্যালি আমি যদি আপনাদেরকে এটা প্রত্যেকটা বুঝায় বলি তারপর এটা মনে থাকবে না, কারণ আপনাদের প্রচুর মুখস্থ করতে হবে বা মেমোরাইজেশনটা রাখতে হবে। এই যে ফ্রমটা বুঝতে পারছেন, এখন টুটা বুঝতে পারছেন, এটার জন্য হবে কি, এটা বুঝতে আপনাদের সহজ হবে, এখন আর ঝামেলা হবে না। আচ্ছা, আমি একটা সোজা কথা বলি, ডাই অফ, ফ্রম, বাই, হচ্ছে ফর, এগুলো হচ্ছে কোনো কারণের মাধ্যমে মারা যাও, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে। ডাই অফটা, হি ডাইড অফ ক্যান্সার মানে কোন রোগে মারা গিয়েছেন। হি ডাইড অফ ওল্ড এজ মানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সো এভাবে করে অনেকগুলো হয়। আর ডাই রিলেটেড যে ওয়ার্ড গুলো আপনারা
কনফিউজড, আমি এটার আলাদা একটা চার্ট করে দেই যেটা ছবি সহ যদি বুঝতে আপনাদের সহজ হয় সেক্ষেত্রে। আমি বেসিকটা আজকে ক্লিয়ার করলাম, কারণ হচ্ছে কি আমাদের কনফিউশন হয় ইন কোথায় বসবে, টু কোথায় বসবে, আন্ডার কোথায় বসবে, তার থেকে সবচেয়ে বেশি কনফিউশন হয় হচ্ছে কি আমাদের টাইম রিলেটেড। অন টাইম কোনটা, অ্যারাউন্ড টাইম কোনটা, বাই কোনটা, আর অ্যাট কোনটা, এটা আমরা বুঝি না। সো এখন আমার মনে হয় ওটা আপনাদের ক্লিয়ার। এখন কি ক্লিয়ার? হ্যাঁ আমার মনে হয় ক্লিয়ার, আমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে আচ্ছা। আসলে আমাদের কোন জায়গায় আমি ক্লিয়ার হয়নি। আপনাদেরকে একটু কয়েকটা কথা বলি। আপনাদের যাদের যাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে একটু বইটা খুলবেন। আমি দেখতে পাচ্ছি 12 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারো কি আছে বইটার সাথে? জি আপু আছে আমার। আচ্ছা Wow. আচ্ছা, প্রিপোজিশনের ইন্ডেক্সটা দেখেন, এ বি সি ডি দিয়ে দেখা, তারপর ই এফ জি, এরপর হচ্ছে কি ওয়াই, এই পর্যন্ত আছে। তো ওইটা বেসিক্যালি 3টা পেজ। আমি মনে করি আপনি যদি কমের মধ্যেও প্রিপোজিশন পড়তে চান, প্রথমে এই এবিসিডি দিয়ে যেগুলো ছিল 140, 41, 42, 43, এই 3-4 পেজ একটু ফার্স্টে পড়েন, তারপরে আলাদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যাব। আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো এখানে দেওয়া আছে। তো আচ্ছা আপনারা দুই ফার্স্টে একটা একটু পড়েন। কম্পিটিটিভ এক্সামে কিছু যেগুলো আসছে এগুলো একটু ধরেন তো, দেখি আমরা আচ্ছা, পারি কিনা। অবশ্যই। আমরা তাহলে স্ক্রিন শেয়ারটা এখন অফ করে দেই। ইয়াপ। আচ্ছা, আমরা কিছু প্রথমে আপনি অপশন দিবেন না, আমরা অপশন ছাড়াই ট্রাই করব, দেন যদি একটু টাফ হয় দেন অপশন বলবেন। একটু সহজ একটা খুঁজি। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। আচ্ছা, আপনাদেরকে আমি একটু স্ক্রিন হোয়াইট বোর্ডে লিখে দিই, আমার মনে হয় এটা বেটার হয়। গুড অ্যাট ম্যাথমেটিক্স, দক্ষ। আপু বলেন। আমি আমার এরপরে? ওপিনিয়নটা দিছি, আমি আর আমার হ্যাঁ, ওপিনিয়ন দিছি, জাহিদুল ভাই বলেন। সবাই সবার ওপিনিয়ন। আপু এখানে অ্যাটই হবে, গুড এর মানে দক্ষতা বোঝায়, মানে আমি জন মিথ হচ্ছে ম্যাথমেটিক্স অনেক দক্ষ বা এক্সপার্ট এই টাইপ কিছু একটা। আপনি বিসিএস কোশ্চেন গুলা থেকে কোশ্চেন গুলা করেন যেখান থেকে অনেক হার্ডলি এটা 36তম বিষয়গুলো আছে। বিসিএস এর প্রশ্ন ভাইয়া। হাস্যকরের আগে কি প্রিপারেশন বসবে আপনি? রায়হান সাহেবের বানাইতে হবে। আচ্ছা ভাই, ভেগাবন্ডের আগে কি প্রিপারেশন বসবে? আমি জানি না ভাই, আবিষ্কার করতে হবে নতুন করে, এত ধারণা নাই আমার। আচ্ছা, বুঝলেন না? এরপরের প্রশ্নটা একটু দেখেন। He insisted it dash go there. Insisted to. Very good. দুইটাই কারেক্ট। এটাও 36তম বিসিএস এর। আচ্ছা, Insisted to মানে জোর করছে আর কি, জোর করা। আচ্ছা আপু, আপনি এখন মানে স্পেসিফিক ভাবে ধরেন যে এইটা আপনি বলবেন, এটা তুমি বলবে, এটা তুমি বলবে, এইভাবে। আমার মনে হয় এর থেকে আমি লিখে দিচ্ছি, আস্তে আস্তে সবাই অ্যানসার দেন। আচ্ছা চ্যাট আপু, বক্সে আমার দেন, না একটা চ্যাট কোশ্চেন বক্সে আছে। দেন। হ্যাঁ বলেন। মানে এটা হচ্ছে আপনার 10তম বিসিএস আসা কোশ্চেন। হ্যাঁ, এই যে আপনার বাই নিয়ে আর কি কোশ্চেনটা, তো আমি খুব কনফিউশন হচ্ছি মানে প্রশ্নটাতে, প্রশ্নটা করে মানে ফেলুন। বুঝতেছি না। হ্যাঁ ভাই আচ্ছা, বলেন। আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড ইউ গেট ব্যাক। আপনি কি একটু প্রশ্নটা আমাকে ছবি তুলে পাঠাতে পারবেন? শিওর, হোয়াই নট।
হ্যাঁ প্লিজ একটু ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দেন, আমি ফোনটা নিয়ে আসি, আমার মার কাছে আমার ফোনটা, সো এরপর আমি দেখছি। আপনারা এই প্রশ্নটা অ্যান্সার দেন। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। আই রিয়েলি ওয়ান্ট টু সে, এটা কজন পারেন? অনেকেই পারার কথা, এটা বেশি কঠিন না। ক্রেডিট টু হ্যাঁ হবে। আচ্ছা, যারা যারা অ্যান্সার করছেন একটু প্লিজ চ্যাট বক্সে রাখেন, আমি একটু দেখতে যাচ্ছি, রেসপন্ড করেন আপনারা। এগুলো সব বিসিএস এর প্রশ্ন, আমি কিন্তু বানাচ্ছি না এগুলো। নেক্সট আমরা আরেকটা দেখি। আচ্ছা, এটা একটু অ্যান্সারটা লেখেন। আচ্ছা, ভাইয়া একজন বলেছে, আচ্ছা নাজিফা আপু কি থ্রু বলেছেন? জি আপু। না, আরেকজন টু বলেছিলেন কে? আচ্ছা, এটা কোনটার অ্যান্সার দিয়েছেন নাজিফা আপু? Lauren will discuss the issue with Nasir through phone নাকি over phone? ওভার ফোন হবে। আচ্ছা, তাসনা আপু দিয়েছেন বাই, এটা হবে ওভার, কারণ আমরা হচ্ছে কি কথাটা আমাদের মানে ইটস অ্যাবস্ট্রাক্ট, এটা ওভার হবে, ইটস নট থ্রু, মানে আমাদের বডির ভিতর দিয়ে তো যাচ্ছে না, পাস হচ্ছে না। সো কোনো কিছু মধ্য থেকে পাস করাটাকে হচ্ছে কি থ্রু হবে। হ্যাঁ, থ্রু দ্য উইন্ডো, মানে এই পাশ থেকে ওই পাশে। মানে ফোনের মধ্যে দিয়ে পাস হচ্ছে এরকম আসছে। আচ্ছা না, এটা হচ্ছে না, এটা হচ্ছে ওভার কল। সো উইল ডিসকাস ওভার কল। আচ্ছা, সো এটা হচ্ছে কি, এটা কলের ক্ষেত্রে হয় ওভার। হ্যাঁ, এটা কামের ক্ষেত্রে কি হয়, ওভার, কাম ওভার হিয়ার। হ্যাঁ, দ্যাট মিন্স তুমি এইখানে চলে আসো। তো এটা এরকম আপনারা মনে রাখতে হবে, এটা খুব সিম্পল কিছু প্রিপোজিশন আছে, খুব বেশি ডিফিকাল্ট কিছু আসে না। সো আমি চাচ্ছিলাম আপনারা প্রথমে একটু পড়াশোনা করেন, তারপর আমি মানে পড়তে থাকেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়তে থাকেন, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে একজন তাসনিম আপু বলেছেন বাই, এটা বাই হবে না আপু, এটা ওভার হবে। আচ্ছা, আর ইন বলেছেন নাজিফা আপু, আপনি কি ক্রেডিটেডটা বলেছেন ইন হবে? জি আপু। এটা একজন বলছিলেন টু, কে বলেছিলেন, হামিমা আপু নাকি তাসনিম আপু? আমি বলেছিলাম আপু, তাসনিম। আচ্ছা আচ্ছা, এটা ক্রেডিটেড, হ্যাঁ টু হবে। টু মাই অ্যাকাউন্ট হচ্ছে কি আমার অ্যাকাউন্টে দিতে হবে, সেটা টু মাই অ্যাকাউন্ট। ক্রেডিট, হ্যাঁ টু হবে। হ্যাঁ, ক্রেডিটের পর টু হয়। এই জন্য আমি বলছিলাম যে এটা আপনাদের একটু পড়তে হবে। হ্যাঁ, টু কেন হয়েছে, কারণ এটা হচ্ছে গিয়ে ক্রেডিটটা ওই যে কার অ্যাকাউন্টের দিকে হবে, কাইন্ড অফ এটা একটা ডিরেকশনের মতো, একটা যে এই ট্রানজাকশন না, টাকাটা কিন্তু একটা ট্রানজাকশন, তাই না, পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গায়, টু হিজ অ্যাকাউন্ট, সো বা টু মাই অ্যাকাউন্ট। সো পরিবর্তন বুঝাচ্ছে বা ট্রানজাকশন একটা মুভমেন্ট বুঝাচ্ছে, টাকার পরিবর্তন, লেনদেন বুঝাচ্ছে। লেনদেন কি, এটা পরিবর্তন না? সো ওই পরিবর্তনটাকে বোঝানোর জন্য এখানে টু ব্যবহৃত হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জাহিদুল ভাইয়ের সেন্টেন্সটা একটু বলেন তো কেউ। আমার ফোনটা আমার কাছে রাইট নাও নেই, একটু বলেন বা একটু লিখে দিতে পারেন কেউ চ্যাট বক্সে, একটু ভালো হয়। এই প্রতিটা প্রশ্ন কিন্তু 33, 34 বা 33, 36, 34তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? সো আমরা এখানে অ্যান্সার গুলো দেই ব্র্যাকেটে। 76 নাম্বারটা তো আপনি দেখলাম অনেকগুলা, তিনটা দেওয়া, তিনটা তো এখন ওইটা ভাইয়া কোনটা বললো? জন্য কি একটা অ্যান্সারই সিলেক্ট করতে হবে নাকি যে কোনো দুটো? একটা বললেই হবে, ওইটা আসলে তিনটা একই রকমের। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আমি একটু লাস্টেরটা বললে বেশি বেটার হয়, লাস্টের আচ্ছা যেটা আচ্ছা আই উইল হ্যাভ ফিনিশড,
হ্যাঁ, আই উইল হ্যাভ ফিনিশড। এখানে লিখে দেন, একটু চ্যাট বক্সে কাইন্ডলি কেউ একজন টাইপ করে দেন, আমি এখানে অ্যান্সার গুলো দেই। বাই হবে লাস্টেরটা, আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড ইউ গেট ব্যাক, নাকি জানি না। আচ্ছা, এরপরে একজন একটু লিখে দেন চ্যাট বক্স। আই উইল কোয়েশ্চেনটা কি একটু বড়? না আপি। চ্যাটে লিখে দেন একটু কষ্ট করে। আচ্ছা, ওখানে দা হবে আর কি, ওই এইচ এইচ এর জায়গায়। বাই হবে। I will have I will have finished, তারপর হচ্ছে ড্যাশ দ্য এন্ড ইউ গেট ব্যাক। dash the end ইউ গেট ইউ ব্যাক। গেট। এখানে অপশনস কি কি আছে? সিন্স, উইথ, বাই, ইন। এখানে অ্যান্সারটা বাই হবে না? দেখেন বাই তো মনে হচ্ছে আপু। আমারও কি তাই দেয়া মনে আছে? হচ্ছে। এখানে কি দেয়া আছে? ভাই অ্যান্সারে কি দাও ভাই? অ্যান্সারে বাই দেওয়া আছে, বাই। এক্স্যাক্টলি। সো এখানে বুঝাচ্ছে যে বাই দ্য টাইম মানে ওই যে টাইমের মধ্যে সে আসবে, ফেরত আসবে। গেট ব্যাক মানে ফেরত আসা, হ্যাঁ, তার আগে সে কাজটা শেষ করে ফেলবে। বা আই উইল হ্যাভ ফিনিশড মানে আমি এর আগেই শেষ করে ফেলবো। এটাকে স্যার কি টেন্স পড়েছিলেন না? আই উইল হ্যাভ ফিনিশডটা কি টেন্স বলেন? ফিউচার পারফেক্ট হওয়ার কথা। হ্যাঁ, ফিউচার দ্যাট পারফেক্ট। মিন্স আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড ইউ গেট ব্যাক মানে এখানে আমি যে সময় আগে লোকটা বা যেই মানুষটাকে বলছে যে ইউ গেট ব্যাক, আপনি ফেরত আসার আগে দিয়ে আমি কাজটা শেষ করব। এখানে দিয়ে বুঝাচ্ছে, বাই দিয়ে কি বুঝাচ্ছে? দিয়ে। বাই দ্বারা বোঝানো হচ্ছে ওই টাইমের আগেই আমি শেষ করে ফেলবো। জাহিদুল ভাইয়া কি ক্লিয়ার? বাই দ্বারা দিয়ে করতে এই টাইপের কিছু একটা বলছে। আচ্ছা, বাই দ্বারা বোঝানো হচ্ছে যে যে টাইমটার আর তে মানুষটা ফেরত আসবেন তার আগে কাজটা শেষ করা হবে। দ্যাট মিন্স আমি ওই টাইমের আগে কাজ শেষ করব। এটাও হচ্ছে গিয়ে বাই দ্য এন্ড ইউ গেট ব্যাক, আই উইল হ্যাভ ফিনিশড আমি আমার কাজটা তুমি ফেরত আসার আগেই শেষ করব। এটাই বোঝাচ্ছে ওই টাইমের আগে দিয়ে তুমি যখন ফেরত আসবা তখন এসে দেখবা আমার কাজ শেষ। এটাই বোঝানো হচ্ছে। আপনি কি ক্লিয়ার এখন? জি আপু। কনফিউজড? আচ্ছা, এখানে বাই না দিয়ে আমি ইন কেন বসাতে পারলাম না? আচ্ছা, তাহলে ওই সময়ের মধ্যে ইন দা এন্ড তো হবে না। ইন এন্ড হলে তো সময় শেষ হয়ে যায়, মানে ইন দা এন্ড বলতে সমাপ্তি বোঝায়। হ্যাঁ, এখানে বাই দা এন্ড বোঝাতে হচ্ছে যে ফেরত আসার আগে তুমি আমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, বিফোর হতে পারতো, বিফোর অর ইউ গেট ব্যাক সেটা হতো, কিন্তু এখানে দা এন্ড বলার কারণে হচ্ছে বাই হবে। বাই দিয়ে বাই দা এন্ড ইউ গেট ব্যাক মানে তোমার আসার আগেই আমি কাজটা শেষ করব। এখানে আর একটা জিনিস হতে পারতো, সেটা হচ্ছে বিফোর। এখানে আগ দিয়ে বোঝানো হচ্ছে, বাই দ্বারা কি বোঝানো হচ্ছে? আগে দিয়ে বোঝানো হচ্ছে।
এই সময়ের মধ্যে না, এই সময়ের আগে আমি কাজ শেষ করব। যে সময় তুমি আসবে তার আগে আমি কাজ শেষ করে ফেলবো। তো ইন হলে কি হয়, সময়ের মধ্যে বুঝায়। ইন টাইম কি, তুমি সময়ের মধ্যে। আর অন টাইম কি, এক্স্যাক্টলি ঠিক সময় আসা, একদম যে টাইম বলা হয়েছে সেই সময় আসা। অ্যারাউন্ড মানে কি, ওই সময়ের কাছাকাছি আগে পরে আসা। অ্যারাউন্ড 10 মানে ওই টাইমের কোন এক কাছাকাছি বা দূরবর্তী সময় আসছে, সেটা বোঝানো হচ্ছে। সো বাইটা কি এখন আপনি ক্লিয়ার? I will have finished by the end you get back. By the end বলতে এখানে তুমি সময়ের আগটা বোঝাচ্ছে, by the time you get back এখানে টাইমটাকে বোঝাচ্ছে, যে টাইম দিয়ে সে আসবে তার আগে তার কাজ শেষ। ক্লিয়ার ভাইয়া? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কি আমরা আজকে এখানে শেষ করতে পারি? অলরেডি 12টা 18 বাজে। আপনার যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা, আমার মনে হয় আপনারা যদি এখন প্র্যাকটিস করা শুরু করেন, আপনাদের এটা বুঝতে বেশি সময় লাগবে না, এবং সাথে সাথে আপনারা প্র্যাকটিস করলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ক্লাসের কোনো মিনিং থাকবে না। কেন থাকবে না? কারণ আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি, বাট আপনারা শেষ করতে পারছেন না। সো আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরো ক্লাস নিব। কালকে দরকার হলে আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াবো আপনাদেরকে। কালকে আমি রাতে একটা ক্লাস নিতে যাচ্ছি, যদি সবকিছু ঠিক থাকে, আমার বাসার পরিবেশ ঠিক থাকে, মানে আমার যেহেতু খালা এখনো হসপিটালে আছে। রাত্র কয়টার দিকে ক্লাস নিলে আপনাদের জন্য একটু সুবিধা হয় আমাকে একটু বলবেন। 8টা বা 9টা এই টাইমের দিকে, আমি 8:30 9টার মধ্যে নিতে চাচ্ছিলাম, বেশি রাত যাতে না হয়। আপনারা কি একটু রাজি আছেন? একটু বললে ভালো হয়। কালকে কি রাতে হবে নাকি সকালে? আপনারা কি সকালে ক্লাস করতে চাচ্ছেন? আপু কালকে একটু ঘুমাই, সারা সপ্তাহ ক্লাস ছিল। আপু সকালে ক্লাস নিলে 10টার পরে নিতে হবে, কজ আমি তো 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আচ্ছা, আমি রাতে নিতে যাচ্ছিলাম 8টা 8:30টার দিকে। প্রবলেম নাই। এই টাইমে তো সবার মানে ফ্রি থাকার কথা। আচ্ছা, তাহলে আমরা 8:30টার দিকে তাহলে কালকে কি পড়বো আপনারা বলেন আমাদের। আপু 9টার দিকে নেন, আচ্ছা, এখন আবার কারণ ওকে, এশার নামাজ আছে তো একবারে ওই আচ্ছা। সময়টা। ঠিক আছে, তাহলে আমরা 9টার দিকে যদি নেই, 9টার দিকে আপনারা কালকে কি পড়তে যাচ্ছেন? আমি চাইলে আপনাদেরকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বোঝানো শুরু করতে পারি, ভার্বটা শুরু করে দিতে পারি। আবার আপনারা যদি চান সেক্ষেত্রে আমার প্রোনাউনটা পড়ানো বাকি, প্রোনাউনটা স্টার্ট করে আমরা অন্য কোনো টপিকে যেতে পারি। সো আমি আপনাদেরকে ফার্স্টে ছোট ছোট কিছু টপিক শেষ করে দিতে যাচ্ছি, এরপর আমি একটা বড় টপিকে যেতে চাচ্ছি। যেমন নাউনটা একটু বড় একটা টপিক ছিল, ভার্বটা একটা টপিক ছিল, ভার্বটা একটা ভার্স্ট একটা টপিক। সো সেই ক্ষেত্রে আপনারা ডিসাইড করবেন আপনারা কি পড়বেন। আমাকে সেটা আজকে রাতের মধ্যে না হলেও কালকে সকালে অ্যাটলিস্ট আপনি জানাতে হবে। আর আপনারা যদি না জানেন তাহলে আমি একটা অটোমেটিক্যালি একটা টপিক সেট করে দিব। আপু আমার যেটা মনে হচ্ছে আমরা কালকে প্রথমে জাস্ট কিছু যেহেতু প্রোনাউনটা খুব একটা বড় হবে না, টপিকসটা খুব বড় যে হলে 20 থেকে 25 মিনিট করে ওভার করে দেন আমরা ভার্বে চলে গেলে ভালো। আচ্ছা, ইটস মাই ওপিনিয়ন। আচ্ছা, আপনারা অন্যরা একটু ওপিনিয়ন দেন, কালকে আমি তাহলে একটা পোল করে দিই, আপনারা যদি একটু ডিসিশন নেওয়ার জন্য ভালো হয়। আর যদি সব ঠিক থাকে তাহলে আমি ক্লাসটা নিব, আদারওয়াইজ আমি ক্লাসটা রিশিডিউল করব, আমাদের রেগুলার ক্লাসের সাথে আমি নেক্সট উইক নিয়ে নিব। আপনাদের কোনো ক্লাস মিস যাবে না, এটা আপনারা শিওর থাকতে পারেন, আমি এক্সট্রা ক্লাসেস নিয়ে নিব। আচ্ছা, আপনাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি আলাদা করে বোর্ডে বোঝা লাগবে, নাকি আপনারা মুখস্থ করবেন, কোনো সমস্যা হলে সেটা আমাকে জিজ্ঞেস করবেন, কোনটা বেটার হয় আপনাদের জন্য? আমার মনে হয় আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি এর ব্যাপারটা, প্রিপোজিশনের ব্যাপারটা। সো এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে আপনাদের সহজ হবে। আমার যেটা মনে হচ্ছে প্রিপোজিশন নিয়ে আর না আগানোই ভালো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি জাস্ট আমাদের তো বেসিক ধারণাটা দিয়ে দিছেন যে মেইনলি আসলে কোন প্রিপোজিশন গুলা কোন কোন ক্ষেত্রে হয়। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখন জাস্ট আমরা একটু মানে পড়লেই আমাদের মনে হয় হয়ে যাবে। এক্স্যাক্টলি।
সো আমি চাচ্ছিলাম এটা যে নিয়ে আপনারা আমাকে একটু বলেন তাহলে যে কোন কোন টপিকটা আমি নেক্সট আপনাদের কভার করব। আমি চাইলে কালকে কয়েকটা টপিক একসাথে শেষ করে দিতে পারি। আমি আপনাদেরকে বললে তাহলে বা আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন টপিক আর অপশন আছে। সো এরপরে আমরা না হয় বাকিটা কন্টিনিউ করলাম। What do you say? আচ্ছা আচ্ছা আপু, আসলে ইংলিশটা তো আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ না, বুঝছেন? এই জন্য আসলে আমাদের বড় একটা ফ্যাক্ট, আমরা যে যাই বলি, আমি যতগুলো স্টুডেন্ট দেখেছি, আমার অনেক ফ্রেন্ড ছিল ঢাকা ইউনিভার্সিটির, যারা আমার সাথে বের হয়েছিল অলরেডি তারা এএসপি, ঠিক আছে? তারা মনে করেন অনেক বিসিএস এ অলরেডি জেনারেল ক্যাডার হয়েছে, তাদের মধ্যে আমি উইকনেস দেখেছি ইংলিশে। তো বেসিক্যালি ইংলিশটা আমাদের এত ফাস্ট না আগায়, আমরা যে ভারী ভারী টপিকস গুলো আমরা একটু সময় নিয়ে আগাই, মনে হয় আমাদের উইকনেস গুলো রিকভারি হবে। আমি আপনাদেরকে কালকে যদি ওয়ার্ক করে আমি কিন্তু ওয়ার্ক করেটা শেষ করবো না। আমি আপনাদের যেই টপিকে যতটুকু টাইম দরকার ঠিক ততটুকু টাইম দিচ্ছি। কোনোটাতে আমি দ্রুত শেষ করছি না, কোনোটাতে আমি কম দ্রুত শেষ করছি না। সো আস্তে আস্তে করে আমরা শেষ করছি। আপনারা দেখেন যেভাবে আমি আগালাম আজকে প্রিপোজিশনটা এক্সাম্পল সহ, আমার মনে হয় আপনাদের কখনো ভুলতে হবে না, প্রিপোজিশনটা সম্পর্কে অ্যাটলিস্ট আইডিয়া থাকবে। আমি এখন একটু পরে স্লাইডটা আপলোড করে দিচ্ছি, একবার স্লাইডটা আপলোড করে দিয়ে আপনাদের এখান থেকে যাবো। তাহসিনা আপু, আপনি বলেন আপনার ক্লাস কেমন লাগছে? আপনার আজকে বুঝতে স্লাইডের ক্লাসে কি কোনো সমস্যা হলো গ্রামারের? না আপু, আজকে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এটাই আমি বললাম যে তাহসিনা আপু পাওয়ারপয়েন্টে কি যখন বলেন, নেক্সট ক্লাস কি টপিকস হবে? আপনার ওপিনিয়নটা দেন। আপু তো বললোই, আর আপনিও তো বলছেন, মানে আমি একা বললে তো আর হইব না। না, আমি তো জাস্ট আমারটা বললাম, আপনিটা বলবেন না? নাজিফা আপু, আপনি কোন টপিক চাচ্ছেন? আপনার নাজিফ আপু, তারপর তৌহিদ ভাইয়া। এটা ইচ্ছা আচ্ছা, আপনাদের যেটা। আপু হলে আমার এই সামনে কোনো এক্সাম না- নাই, লাইক নাজিফা আপু সবাই হলে যেটা নিউট্রাল। মানে না, আমার তো মানে সামনে কোনো এক্সাম নাই, আমি পাসই করব ডিসেম্বরে। যাদের সামনে এক্সাম আছে ওদের যেটা ইম্পর্টেন্ট মনে হয় মানে আই এম ওকে উইথ দিস। আপু অ্যাসিডও না খারো না, আপু হলে লবণ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ওয়েট করি একটু, দেখি সবাই কি বলে। সো আপনাদের ডিসিশন আপনারা জানান। আমার একটা কথা যে তৌহিদ ভাইয়া উনি তো মেসেজ দেয়, তো উনি মানে কথা বলে না কেন, মানে আমাদের সাথে হেডফোন নাকি ইন্টারেকশন সমস্যা? জাস্ট এমনি করবে, এমনি তো হেডফোন ছাড়াও করা যায়। ভাইয়া আপনার ভয়েসটা একটু রায়হান ভাই শুনতে চাই, আপনি একটু মোবাইলে আসেন, একটু অ্যাটলিস্ট ভয়েসটা শুনান। না আসলে সেটা না, তৌহিদ ভাই আছেন? সরি আনফরচুনেটলি তিনি এখন অ্যাক্টিভ নেই। সরি। আচ্ছা আচ্ছা, নেক্সট তাহলে ক্লাস আমরা আপনারা শুনবো নি, সমস্যা নেই। ডিসাইড করেন। আমি আপনাদেরকে কয়েকটা অপশন দিয়ে দিব ফেসবুক গ্রুপে। বাই দ্য টাইম, এইখানে বাই দ্য টাইম I decide that the poll is going to end, you have to decide what you're going to study tomorrow. By that time, that means আমি যখন মনে করব যে এখন সময় শেষ, ওই টাইমের মধ্যে আপনাদের ডিসিশন নিতে হবে। তো দেখা যাবে যে আমি আধা ঘন্টা আগে বলে দিব যে আধা ঘন্টা পর টাইম শেষ, ওই টাইমের আগে আপনাদের ডিসিশন নিতে হবে। So by the time I say the poll is going to end, you have to give me an answer. Okay? So এখানেও বাই একটা ইউজ আছে। So বুঝাই দিলাম সবাইকে। আর কালকে দেখা যাক, এখানে আবার আমার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন ফেরি লাইটস এগুলো চলতেছে, মরিচবাতি। সো বিবাহ হচ্ছে এখানে। সো তাদের হুই হাঙ্গামা একটা বিষয় যে আমি ক্লাস কতদূর নিতে পারবো। আশা রাখি যে কালকে আবার দেখা হবে। আমরা তাহলে দেখি কালকে নতুন কোন টপিক স্টার্ট করা আপু যায়। বিয়েতে কোনো প্রোগ্রাম নাই আপনার? কার বিয়েতে? মানে এই বিল্ডিং এর বিয়েতে? হ্যাঁ, বিল্ডিং এর বিয়ে তো না, মানে এখানে তো একজনের বিয়ে হচ্ছে আর কি, কারো কার? একজনের, মানে একটা বিল্ডিং এরই আপুর তো। বিয়ে হচ্ছে, একটা হ্যাঁ আপুর ওইটাই বিয়ে বললাম, তো ওখানে ওই বিয়েতে আপনি কিছু পারফর্ম করবেন না, এটাই বললাম আর কি। এত মানে এত পরিচিত তো আমি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি করোনা একবার হয়ে আসছে, আমার বিয়ে খায় করোনা বাঁধানোর কোনো ইচ্ছা নেই। আমি কোথাও যাই না, তারপর আমার করোনা হয়ে গেছে একবার। সো এভরিবডি স্টে সেফ। আমি আসলে বুঝাতে পারবো না যে করোনা কত ভয়াবহ রূপ নিতে পারে। আমি একটা জিনিস আপু আমার খেয়াল করে আমার দেখছি কি, আমার আত্মীয়রা তো সবাই এখন একজন দুজন অনেকজনই হসপিটালে গিয়ে আসছে। প্রত্যেকবার যখন ফোন আসে লিটারালি বুকটা কাঁপে যে কি একটা সংবাদ পাই। তো সবাইকে আমার একটা অনুরোধ থাকবে, সবাই একটু সাবধানে থাকবেন। ঈদ, বিয়ে সবকিছু চলতে থাকবে, জীবন কিন্তু একবার আর যদি কারো চলে যায়, কারো ফ্যামিলি একটা ক্ষতি হয়ে যায়, ওটা আর ফেরত আসবে না। আচ্ছা,
অনেক ভারী কথা বলে ফেললাম। হ্যাঁ ভাইয়া বলেন, তারপর আমরা না, যাই। আমি আমি একটা জিনিস দেখতে পাইছি, আপনি যারা ঘরে থাকে তাদেরই করোনা আক্রান্ত হয় বেশি, যারা বাইরে টই টই করে ঘুরতেছে তাদের কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা একদম পরীক্ষিত, আমি যা দেখলাম। আচ্ছা ইটস নট ট্রু, মানে যারা অফিস করে ওদেরও হয়, ওরা তো ট্রাভেল যারা করে ওদেরও হয়। আসলে ওগুলো আমরা মানে দেখি না আর কি, আমরা বেশি ফোকাস হই ওদের তো হবে, কিন্তু বাসায় যারা থাকে তাদের কেন হচ্ছে। আচ্ছা, Like, সবার জন্য একটা প্রশ্ন, ফুড ফর থট, মানে চিন্তা করার জন্য একটা বিষয়বস্তু। সেটা হচ্ছে আগামী অক্টোবর 29 তারিখে আমাদের 43তম বিসিএস পরীক্ষা। ধরেন তখন যদি করোনার তৃতীয় বা চতুর্থ ঢেউ চলতে থাকে, যদি পিএসসি দেয় 41তমকে যেমন গ্রিড করা হয়েছে করোনা কালে কেন দেওয়া হলো, তখন যদি তারা না মানে, আপনি কি পরীক্ষা দিতে যাবেন না? চিন্তা করেন, নিজে বিচার করেন। অবভিয়াসলি যাব। ইস, 5 লক্ষ দর- পরীক্ষার্থী হোক, আপনি কি দরকার। করোনার ভয় নিয়ে যাবেন নাকি যাবেন না? যারা বাইরে যাচ্ছে তারা কি নিজেদের ইচ্ছায় যাচ্ছে নাকি জীবনের তাগিদে যাচ্ছে, এটাও একটা চিন্তার বিষয়। দরকার বলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব। অক্সিজেন সিলিন্ডার নেওয়ার মতো যদি অবস্থা হয়, সে পরীক্ষা আপনি দিতে পারবেন না। কেন দিতে পারবো না? আমি বলবো যে আমি এতদিন ওয়েট করছি, এখন আমি এই পরীক্ষাটা দিতে পারবো না, এটা তো আমি মানতেছি না। আমি যদি দিতে পারি তাদের অসুবিধা কি? আপনি কখনো কাউকে অক্সিজেন দেওয়ার অবস্থা দেখছেন বলে আমার মনে হয় না, এই জন্য এই কথাটা বলছেন অ্যাকচুয়ালি। It's really funny that you think it's very easy. ঘটনাটা হচ্ছে যখন অক্সিজেন দিবে একটা মানুষের অক্সিজেন লেভেল কমে যাবে, সে কোনো কিছু চিন্তাও করতে পারে না, তার মুখটা শুকায় আসে। আমি আমার মাকে যখন দিছি তখন আমি দেখছি। তো আপনি অক্সিজেন নিয়ে যাইতে পারবেন হয়তো পরীক্ষার হল পর্যন্ত, বাট বৃত্ত ভরাট করার মতো অবস্থা থাকবে না। না, এটা আসলে আপনি বুঝতে হবে, মানে এত দিন, মানে 2 বছর ধরে মানে শিক্ষা ব্যবস্থার এত একদম বাজে অবস্থা। এখন আসলে যতই পিছাবে মানে ততই আসলে মানে খুবই একদম খারাপ অবস্থা, কিছু বলার নাই। কোনো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে না, পড়াশোনার মানে একদম যা তা অবস্থা। মানে এর জন্যই আর কি বললাম যে এখন আসলে বুঝতেছি না যে সবকিছুই সবকিছুই চলতেছে ঠিক মতো, কেন এই শিক্ষাক্ষেত্রে এত ঝামেলা। এটা হলো আচ্ছা, এগুলো আমরা চিন্তা করতে থাকবো। এখন আজকের মতো শেষ। স্যার আপনি কি আছেন? অনেক আমরা বিশদ আলোচনা করে ফেললাম রায়হান ভাইয়ের সাথে। হ্যাঁ, তো স্যার কি নাই? আমি প্রিটি শিওর স্যার আছেন, স্যার অবজার্ভ করতেছেন সবকিছু, আর আমাদের এই সব আলোচনা এখন লাইভে রেকর্ড হচ্ছে। স্যার তার মানে ঘুমায় গেছে, স্যারও টায়ার্ড, শুধু রায়হান ভাই টায়ার্ড না। নাজিফা আপু, আপনার এক্সাম কেমন হচ্ছে? আর তাসনিয়া আপু, আপনার পড়াশোনার প্রিপারেশন কেমন চলছে? দুজনেই একটু অ্যান্সার দেন। আপু আমার ফাইনাল তো রিসেন্টলি শেষ হয়েছে, তো এখন হচ্ছে আমার লাস্ট সেমিস্টার, আর 6 মাস পরে বের হব ডিসেম্বরে। তো এখন আর কি থিসিসের কাজ চলতেছে, লাস্ট সেমিস্টারের আগে সামহাও ভালো হবে কিছু একটা নামাইতে হবে, এটাই। ইনশাআল্লাহ ভালোই হবে। আমরা তাসনিয়া একটা আপু, ট্রিট পাবো? এত জনকে টিপ দিব, আমি চাকরিও করি না। আরে মানে আপনি কি আমি বুফে দিতে বলছি? ট্রিটই ছোটখাটো একটা ট্রিট দিয়ে দিবেন। ওই আমি বলি, নাজিফা আপু প্যারা খাওয়ার কোনো কারণ নাই, আমাদের চা সিঙ্গার আর সমোসা আছে 10 টাকার, ওটা খাওয়া এই দিবেন তো, কেসিতে আসা। এটাই তো, এটা সমস্যা কি? আচ্ছা তাহসিনা আপু বলেন। আপু চলতেছে আর কি, রাতের বেলা বেশি পড়তে পারি না, কারণ ওই যে 8টার দিকে 7টার দিকে বসতে হয়, ক্লাস শেষ হইতে হইতে দেখা যায় 1টাও বাজে মাঝে মধ্যে। আজকে তো বেজে যাচ্ছে। আপনি কালকেও ক্লাস করবেন, আমি জানি আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, বাট মঙ্গলবার দিন ফ্রি ছিলেন আবার, সো একটু অ্যাডজাস্ট করে নেন। আসলে আমি চাইলেও সবসময় ক্লাস নিতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে ওই দিন না, একটু এটা বাসার কিন্তু অবস্থা আপু খারাপ অনেক ছিল। বড় একটা বিষয়। 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করা মানে জাস্ট। এখন দেখা যাইতেছে চোখে কিছুই দেখতেছে না আপু। তাছাড়া আপু আপনি না হয়, আমি আপনার কথা বুঝতে পারলাম, রায়হান ভাইয়া ভুলে গেছে যে সে কোন একটা স্কুলে পড়তো। আমি এত আম খায়া ভুলবে না, উনি তো আম খাইতে খাইতে সব ভুইলা যায়। আসলে আপু মানে আম আমার খুব ফেভারিট, এটা ঠিক। আর আচ্ছা ওইটা কিছু না। আহ, এই স্কুল কেন আপু, স্কুলে ওই সময় মানে বন্ধু বান্ধবদের সাথে থাকা, তো ওই সময় আসলে এরকম এরকম টাইম পাস করছি
ওই সময়টা আসলে আপনি যদি সারা দিন কেন আপনি রাতেও যদি বলতেন স্কুল করতে, তাহলে ওটা কোনো বোরিংনেস ছিল না ওখানে। আচ্ছা, এটা আসলে আপনারা এরকম একটা একটু টাইম। স্যারকে নক দেন, স্যার কোথায় আছে একটু দেখেন, না হলে আমরা আস্তে আস্তে একদিন একদিন করে লিভ দিয়ে দেই। তখন কি এটা লাইভে চলতে থাকবে? স্যার আমাদের উদ্ধার করেন স্যার, ব্রাজিলের খেলা আছে স্যার, মানে খেলা হয়ে গেছে, ব্রাজিল একদম বাজে খেলছে, ফালতু। আচ্ছা, হেরে গেছে ব্রাজিল? হারে নাই, মানে জোর কইরা জিতছে। তাহলে এই যে পর্তুগালের সাথে হেরে গেল কেন জার্মানি? সো স্যাড। কি এই, কার সাথে হারছে রিকল প্লিজ? পর্তুগালের সাথে, পর্তুগালের সাথে। মানে আপনি যে ঘুমায় ঘুমায় খেলা দেখেন এটা আমরা জানি। পর্তুগালের সাথে জার্মানি হারছে, হারে নাই? চারটা দিছি চারটা। আচ্ছা, তাই নাকি? আমি তো দেখলাম হারছে। আমি জানি না, আমি CR7 কে মেইনলি ফলো করি। আচ্ছা, মুভিং অন। আচ্ছা আপনি স্যার কি এখন কি? আছে? স্যার কি আছে? এটা মানে শেষ করা দরকার আসলে। হ্যাঁ আপনি 12:30 বেজে গেছে। তা আমরা কি আপু এখন লিভ নিব? লিভ নিলে তো আমরা নিতে পারি, কিন্তু তারপর কি হবে বুঝতেছি না। আমি তো অ্যাকচুয়ালি এখানে হোস্ট না, হোস্ট যে তাকে একটু কন্ট্যাক্ট করতে হবে। আপনারা কেউ কাইন্ডলি একজন একটু স্যারকে নক দিতে পারবেন? একটু বেটার হয়। আচ্ছা, হ্যাঁ আপনি আমি মেসেজ দেখি, মেসেজ ইয়া করতেছি। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা কয়েকজনই আছি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস একটু জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে গিয়ে তাহসিনা আপু, আপনি তো লিটারেচার ক্লাসে করছেন, সো আমরা যে হ্যান্ড নোটের মতো তৈরি করছি ওটাতে কি আপনারা ইন্টারেস্টেড হবেন? মানে ওখানে সবকিছুর ডিটেলস দেওয়া থাকবে, কোন ইম্পর্টেন্ট কোটেশন, বাংলা দেওয়া থাকবে কিছু কোটেশনস এর, তারপর হচ্ছে কি আমরা ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো পাবো, মনে রাখার কিছু কৌশল পাবো, ওগুলোতে কি আপনারা ইন্টারেস্টেড হবেন? জি আপু, ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। আর আমি খুব খুশি আপু আপনি জয়েন করেছেন, আমার ভালো লাগছে ক্লাস নিতে। আর আপনার নামের ক্লাসটা আমি নিয়ে নিব। হ্যালো, আমাকে নক জি দিয়েছেন? স্যার, জি স্যার, আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলেছি, অনেক গল্প করে আচ্ছা, ফেললাম, আপনার সরি। কথা বলছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ আমি ইয়ে করছি। মানে হ্যাঁ ভাই, ভাই আপনাকে মানে আমরা লাইটটা অফ ইয়া করে দিতে করতেছিলাম। হবে? ভাই আপনি একটু গান দিয়ে যদি শেষ করতেন ভালো হইতো। গান হ্যাঁ গাওয়া স্যার, হবে? আমরা একটা গান শুনতে চাই। হ্যাঁ এর জন্য আপনাকে একটু আনলাম আর কি আমরা। আমার একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। বাংলা সিনেমার গান গাইলাম। ও রে জোস, আপনি এই গানটা গাবেন? এগুলো আসলে বোঝাই যায় আপনি যে রোমান্টিক, কোনটা? আপনি যে রোমান্টিক এটা আপনি এই গানটাই গাবেন, আমি বুঝতে পারছি। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই।